আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লঞ্চ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের পরিচিত কণ্ঠ। আমার নাম সাকিব। আপনারা ওয়েট করছিলেন সেকেন্ড পার্টের জন্য। তাই আপনাদের জন্য কাজী আনোয়ার হোসেনের 'কুয়াশা' সিরিজের ভলিউম 1 থেকে 'কুয়াশার' প্রথম গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব আজকে পড়ে শোনাবো। আশা করছি পুরো গল্পটি আপনাদের ভালো লাগবে। কেউ যদি 'কুয়াশা' ফুল গল্পটি শুনতে চান তাহলে প্লেলিস্টে চলে যান। আমি প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। গল্পটি ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বিছানায় শুয়ে শহীদ ভাবতে লাগলো রফিকুল ইসলামের কথা। ভদ্রলোক যেরকম শারদ বাজায়, সে স্ট্যান্ডার্ডে উঠতে হলে অত্যন্ত 10 বছরের কঠোর সাধনা চাই। একজন লোক এত সাধনা সে আত্মপ্রকাশ করে না কেন? এত বড় সাধক মানুষের চোখে পড়ল না? কত বড় প্রতিভাবান হলে কারো কাছে না শিখে এমন বাজনা সম্ভব? পৃথিবীতে কেউ জানবে না কত বড় একজন শিল্পী অপ্রকাশিত রইল। বেলা প্রায় 11টায় শহীদের ঘুম ভাঙল। মাঝে হরিদাস একবার দরজায় টোকা দিয়েছিল, ওকে বিরক্ত করতে মানা করে দিয়ে আবার ঘুমিয়েছে। বিকেলে আশরাফ চৌধুরী এলো, সাথে সাথেই রফিকুল ইসলাম এসে ঢুকলো ঘরে। ওদের বসিয়ে সে চাকরকে ডেকে চা বিস্কিট আনতে পাঠালো। আশরাফ চৌধুরী অতি সাবধানে দলিল, পর্চা, নকশা ইত্যাদি বের করে টেবিলের উপর রাখলো। অতি বিচক্ষণের মতো শহীদ সেসব পরীক্ষা করে নানা রকম বৈষয়িক প্রশ্ন করলো। টুকু নিল খাজনা কত, টাকা বাকি আছে কিনা, জমি বর্গা দিয়েছে কিনা, দাগ নম্বর কত, ইত্যাদি আরও কত কি তথ্য। রফিকুল ইসলাম টেবিল থেকে একটা বই তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলো। শহীদ মনে মনে বলল, ভাগ্যিস বইটাতে নাম লিখিনি এখন পর্যন্ত। আশরাফ সাহেবের দিকে ফিরে শহীদ বলল, আমার নায়েবকে চিঠি লিখে দেব, সে টাকা নিয়ে আসবে, তারপর যা হয় একটা ব্যবস্থা করব। আপনি এর মধ্যে চিন্তা করে দেখুন কিছু কমাতে পারেন কিনা। আর আমিও এদিক ওদিক কিছু খোঁজ খবর নিয়ে দেখি কোথায় সুবিধা হয়। তা তো বটেই, এখন পর্যন্ত জায়গাটা আপনি দেখেননি, এখনই আপনার কাছ থেকে কোনো মতামত আশা করা যায় না। এমন সময় রকিবুল ইসলাম বলল, কতখানি জমি কিনেছেন আপনি? আমি কয়টা জমির খোঁজ দিতে পারি। ওই তো মদনপুরে রহিমউদ্দিন ভূঁইয়া জমি বিক্রি করবে। এখনকার জমিদার নারায়ণবাবু তার এসেট গোটাই বিক্রি করে ইন্ডিয়া চলে যাবেন। গড়াই নদীর ওপারে কয়েকজন। আপনি নাম ঠিকানাগুলো আমাকে লিখে দিন দয়া করে, নইলে আমার মনে থাকবে না। বাধা দিয়ে বলল শহীদ। বাক্স থেকে একটা নোটবুক বের করে দিল রফিক সাহেব। তাতে নাম ঠিকানা কয়টা লিখে নোটবইটা শহীদের হাত দিয়ে রফিক সাহেব বলল, এদের সবার কাছে আমার নাম বললে এরা খুব খাতির করবেন। দামের দিক দিয়েও হয়তো সুবিধা হতে পারে। লেখাটার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে শহীদ বলল, আমি এদের সাথে দেখা করব, সম্ভব হলে কালই। আশরাফ চৌধুরী চা খেয়েই উঠে গেল শহীদের একটা গোপন ইঙ্গিতে। শহীদ রফিক সাহেব বলল, চলুন না নদীর ধারে একটু বেরিয়ে আসি। আমার পেটে আবার একটু গ্যাস্ট্রিক গোছের আছে কিনা। নদীর বাতাসটায় খুব উপকার হয়। চলুন। উঠে দাঁড়ায় রফিকুল ইসলাম। দুজনে একটা পাথরের উপর গিয়ে বসলো। কিছুক্ষণ চুপচাপ থেকে রফিকুল ইসলাম বলল, রবীন্দ্রনাথের শিলাই দেহ এখান থেকে কত দূর জানেন? না, কত দূর? মাত্র 4-5 মাইল। তাই নাকি? চলুন না একদিন দেখে আসি। চলুন, কাল পরশু কোনো একদিন। আমার একটা লঞ্চ আছে, তাতেই যাওয়া যাবে, কি বলেন? আপনার লঞ্চ আছে নাকি? কোথায়? এখন সেটা গোয়ালন্দে আছে, কাল এসে পৌঁছাবে। এই সামনেই সেটা নোঙ্গর করে রাখি। আমার বিজনেসের জন্য খুবই কাজে লাগে। কিসের ব্যবসা করেন আপনি? জিজ্ঞেস করে শহীদ। কিছু জমি আছে, তাতে আখ চাষ করি। আখের কল আছে, তাতে গুড় তৈরি করি। অনেক আখ বাইরে থেকেও কিনতে হয়, সে গুড় ঢাকায় চালান করি। এছাড়া আরও কতগুলো প্রাইভেট বিজনেসও আছে, পারমিটের ব্যাপার। গুড়ের ব্যবসায় লাভ কীরকম? প্রচুর লাভ, ইনভেস্টমেন্টের দ্বিগুণ। আপনাদের ওদিক আখ কেমন হয় বলুন তো? আমাদের ওদিক আখের চাষ বিশেষ নেই, কিন্তু জমি আখের জন্য খুব উপযোগী আর সস্তাও খুব। 200 করে বিঘা আবাদির জমি, মাঝে মাঝে 100 হয়, 50-এও নামে। বাহ, খুব সস্তা তো। ওদিকে ছেড়ে এদিকে জমি কিনতে চান কেন? একটু রহস্যময় হাসি এসে বলল, ব্যাপার কি জানেন? আমি আসলে নারায়ণবাবুর অ্যাসেট বিক্রি খবর পেয়ে এসেছি, কাউকে বলিনি। জানেনই তো আমাদের সাথে সাথেই টাকা থাকে, ব্যাংকে কিছু রাখে না। এই বিদেশ বিভূত চোর ডাকাত পরে কতক্ষণ।
আপনি সাথে করে সব টাকা এনেছেন বুঝি? আপনি খেপেছেন? তাই সম্ভব। একটা বন্দোবস্ত হলে নায়েবকে টেলিগ্রাম করব, সেই নিয়ে আসবে সব টাকা। আপনার স্ত্রী কি রায়পুরাতে আছেন নাকি অন্য কোথাও? মুখটা গম্ভীর হয়ে গেল শহীদের। বলল, আমি আজ 10 বছর ধরে বিপত্নী, আর বিয়ে থা করিনি। একটা মেয়ে ছিল, 2 বছর হলো বিয়ে দিয়েছিলাম, সেও মাস 6 হলো একটা বাচ্চা রেখে মারা গেছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। শহীদ বলল, আপনি বিয়ে করেননি বুঝি এখনো? না, ইচ্ছেও নেই। আপনি কি মনে করেন না জীবনটা ফুরিয়ে যাবার আগে ভোগ করে নেয়াই সমীচীন? নিশ্চয়ই, জোরের সাথেই বলে রফিকুল ইসলাম, আপনার কথাটাই ঠিক, কিন্তু সবার আগে ভোগ তো সমান নয় অনাথবাবু। আমিও ভোগ করেছি জীবনটা, নইলে বাঁচি কি করে? তবে আমার ভোগ নারীর দরকার হয় না। শহীদ আর কথা বাড়ায় না। তার কেমন একটু শীত শীত করছে। সে বলল, এখন ওঠা যাক রফিক সাহেব, আপনি যান, আমি সন্ধ্যার পর বাসায় ফিরব। এই আমার নিয়ম, রোজ বিকেলে বসি, সন্ধ্যের পর উঠি। পকেট থেকে একটা বোতল করে নিয়ে খানিকটা হুইস্কি গলায় ঢালল সে। আসবেন আজ? আসবো, আপনি বিরক্ত না হলেই ঠিকই হাজির দেব আপনার বাসায়। বিরক্ত মানে? আমি আরও শোনাবার লোক পাই না। আসবেন 8টায়। আচ্ছা। শহীদ ফিরে এলো হোটেলে। কামালের চিঠি এলো। সে তার কথা মতো কাজ করছে। রফিকুল ইসলাম সম্বন্ধে আশরাফ চৌধুরীর কাছে অনেক কিছু জানতে পারল শহীদ। আশরাফ অকুণ্ঠ প্রশংসা করছে এই মানুষটার। বছর 3 হলো কুষ্টিয়ার ব্যবসা করছে ভদ্রলোক। প্রচুর টাকা করেছে ব্যবসা করে। রবীন্দ্রনাথের শিলাইদেহ দেখে এসেছে শহীদ রফিকুলের সঙ্গে আজ 2 দিন হলো। রোজ রাতে আসর বসে। রফিকুল ইসলামের বাড়ির উপরতলার একটা অংশ একেবারে তালাবদ্ধ থাকে। শহীদ জিজ্ঞেস করায় রফিক হেসে বলল, একা মানুষ, কে থাকবে এত বড় বাড়িতে? চাকর আছে একটা, সে একতলা সম্পূর্ণটা জুড়ে থাকে। আমি অনেক চেষ্টা করেও এই 3খানা ঘরের বেশি জুড়তে পারিনি। ওদিকটা খালি পড়ে থাকে, তাই বন্ধ করে দিয়েছি। ভাড়া দিলেই পারো। শহীদ বলে, মফস্বল শহর, কে ভাড়া নেবে? তাছাড়া আমার সঙ্গীতের ধাক্কায় 2 দিনই ভাড়াটে পালাবে। দুজনই হাসে। এত কম সময়ে তাদের এত গভীর বন্ধুত্ব জমে উঠবে কে ভাবতে পেরেছিল? শহীদ কামালকে লিখেছে তার বন্ধুর কথা। লিখেছে, যেদিন শুনবি বাজনা কেবলমাত্র সেদিনই বুঝবি কি অদ্ভুত ভালো বাজায়। সেদিন রাত 10টায় হোটেলে ফিরে আসছে শহীদ। হোটেলের দরজায় কাছে আসতেই একজন লোক ঝড়ের বেগে বেরিয়ে গেল পাশ কাটিয়ে। একবার তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে উপরে উঠে গেল শহীদ। তার ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেল শহীদ। সমস্ত ঘরে তার জিনিসপত্র ছড়ানো। কে যেন তার বাক্স কেটেছে লণ্ডভণ্ড করে। প্রায় সব কিছু বের করে মাটিতে টাল দেয়া। একজোড়া স্যুট, কয়েকটা শার্ট, পাজামা, ধুতি, পাঞ্জাবি সব মাটিতে বের করা রয়েছে। মেকআপ করবার জন্যে যে সব পরচুলা পেইন্ট তার বক্সে ছিল, সবগুলোই মাটিতে নামানো। শহীদ লক্ষ্য করে দেখল কিছু চুরি যায়নি। টাকা আর রিভলভার তার সাথেই ছিল। মহা ভাবনায় পড়ল শহীদ। তাহলে কি কুয়াশার দৃষ্টি পড়েছে তার উপর, নাকি বেটা ছিচকে চোর? কিন্তু তাহলে জিনিস কিছু চুরি হলো না কেন? দেখা যাক কি হয়, শহীদ ভাবে। তবে সাবধানে থাকতে হবে। পুলিশে খবর দিয়ে লাভ নেই, শুধু শুধু হাঙ্গামা করবে পুলিশ এসে। হয়তো হরিদাসকে ধরেই মারতে লেগে যাবে। একবার ভাবলো রফিকের বাসায় উঠে যাবে কিনা। জিনিসপত্র তুলে যথাস্থানে সাজিয়ে রাখলো শহীদ। কাউকে কিছু জানালো না। কিছুক্ষণ পর হরিদাস এসে বলল, বাবু, আপনাকে একজন খুঁজতে এসেছিল সন্ধ্যের পর। তার নাম বলে গেছে। আজ্ঞে না, আমি জিজ্ঞাসা করেছিলাম, বুঝলো না। আমি বললাম, আপনি রফিক সাহেবের বাসায় যেয়েছেন? সে নোক অনেকক্ষণ নিচের রেস্টুরেন্টে বসেছিলে আপনার জন্যি। তারপর কখন যে উঠে চলে গেল দেখিনি। আপনার সাথে দেখা হয়নি বাবু? না, হয়নি। আবার কখন আসবে লোকটা বলে গেছে? না বাবু। কিরকম দেখতে লোকটা? বাইটে মতন, মোটাসোটা, হাতে একটা ছোট বাক্স ছিল, সাদা শার্ট আর পাজামা পরে ছিল। শহীদ খেয়াল করে দেখল আজ হোটেলে ঢুকবার সময় পিছন থেকে যাকে দেখেছে তার সাথে হুবহু মিল আছে ওর বর্ণনা। একটা টাকা বের করে হরিদাসের হাতে দিয়ে বলল, আচ্ছা তুমি এখন যাও হরিদাস,
এরপর কেউ আমাকে খোঁজ করলে তাকে বসিয়ে রেখে আমাকে খবর দেবে। হরিদাস চলে যাচ্ছে। তাকে আবার ডেকে শহীদ বলল, এখন চা পাওয়া যাবে না হরিদাস? আগে রাত 12টা পর্যন্ত পাবেন। কফি নেই? আগে তাও আছে। বাহ! শহীদ খুশি হয়। এক কাপ কফি ভালো করে বানিয়ে আনো তো। ব্যালকনিতে বসে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে কফিটুকু খেল শহীদ। তার মাথার মধ্যে জট পাকাচ্ছে, একসাথে বহু চিন্তা। সে এখানে এসেছে খুনির অনুসন্ধানে আজ 5-6 দিন, কিন্তু কতটুকু অগ্রসর হতে পেরেছে সে? আজ হয়তো কুয়াশার তীক্ষ্ণ দৃষ্টি ধরা পড়েছে। পরপর অনেকগুলো সিগারেট ধ্বংস করলো শহীদ গভীর চিন্তামগ্ন অবস্থায়। তার মুখে একটা দুর্বোধ্য রহস্যময় হাসি ফুটে উঠল ধীরে ধীরে। পরদিন নারায়ণবাবুর সাথে দেখা করলো শহীদ রফিকুল ইসলামের সাথে গিয়ে। আরও কয়েকখানা গেল। আশরাফ চৌধুরীর বাড়িতেও একবার গিয়ে ঢুঁ মেরে গেল। পথে ট্রেনের সেই সিরাজুল হকের সাথে দেখা। আদাব বিনিময় হলো। রফিক সাহেব জিজ্ঞেস করলো, এই ভদ্রলোক কে? আমার সাথে ট্রেনে পরিচয়। বড্ড গায়ে পড়ে আলাপ করছিল, তাই প্রথমে আমার খারাপ লোক বলে সন্দেহ হয়েছিল, কিন্তু পরে আবার নদীর ধারে দেখা। মোহিনী মিলে কি একটা কাজ করে যেন বলল। মোহিনী মিলে? অসম্ভব। আমি নানান ব্যাপারে প্রায়ই যাই মোহিনী মিলে। ওখানকার সব লোক আমার চেনা। এই লোক নিশ্চয়ই নতুন এসেছে কুষ্টিয়ায়। ছোট্ট শহর এটা। এখানকার স্থায়ী বাসিন্দাদের সবাই সবাইকে চেনে। তোমার কাছে মিছে কথা বলেছে লোকটা। গতরাতের ঘটনা মনে পড়ল শহীদের। রফিকুল ইসলামকে বলল ব্যাপারটা। রফিক চিন্তিত হয়ে বলল, তাই তো, তোমার পেছনে তো চোর ছেঁচড় লেগেছে বলে মনে হচ্ছে। পূর্ব পরিকল্পিত বলেই বোধ হচ্ছে। সেই ট্রেন থেকে ফলো করছে তোমাকে। তুমি একটু সাবধানে থেকো। আর আপাতত চলো সোজা মোহিনী মিলে যাই। ওদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখলেই বোঝা যাবে সিরাজুল হক বলে কেউ ওখানে কাজ করে কিনা। সত্যি সত্যি রিক্সা করিয়ে ওরা মোহিনী মিলিয়ে গিয়ে উপস্থিত হলো। কর্মচারীদের অনেকেই রফিকুল ইসলামকে সসম্মানে সালাম দিল। ম্যানেজার কী কাজে অফিস থেকে বাইরে এসে রফিককে দেখে হইচই করে ডাকাডাকি শুরু করলেন। এক জায়গায় রফিকুল ইসলামের খুবই প্রতিপত্তি আছে বোঝা গেল। সেটা হয়েছে ম্যানেজারের সাথে বন্ধুত্বের পর থেকে। খোঁজ করে দুজন সিরাজুল হক বেরোলো। ম্যানেজারের হুকুমে তারা সামনে এসে দাঁড়ালো। আর কোনো সিরাজুল হক নেই। শহীদ আর রফিক অফিস থেকে বেরিয়ে সোজা হোটেলে ফিরে এলো। কেউ লক্ষ্য করলো না একজন লোক ম্যানেজারের অফিসের অদূরে একটা গাছের আড়াল থেকে সব দেখলো। তারপর ধীর পদে বাজারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কামালকে টেলিগ্রাম করলো শহীদ। সেদিনই বিকেলে কামাল আর গফুর এসে পৌঁছালো। সুন্দর মেকআপ হয়েছে কামালের। গফুরকেও চেনা যায় না। সন্ধ্যের দিকে রফিকুল ইসলাম এসে বসলো শহীদের ঘরে। অনেক রকম কথা হচ্ছিল। গফুরের প্রকাণ্ড কাঠামোর দিকে চেয়ে সে বলল, বাহ, অদ্ভুত জিনিস পেয়েছ তো অনাথবাবু। তোমার নাম কি হে? আগে আমার নাম পেল্লয় বাগদি। কিল মেরে কটা মানুষের মাথা একসাথে ভাঙতে পারো? ও গোটা 2 পাঠান খাঁ সাহেবকে চর মেরে ঘুরিয়ে ফেলে দিতে পারে। শহীদ হেসে বলল। গফুর সিধে রফিকের দিকে চেয়ে বলল, আগে দাদামণিকেও কিছু কম মনে করবেন না। আমার চাইতে 3 গুণ বেশি শক্তি আছে ওনার গায়ে। অনেকবার সে পরীক্ষায় হেরে গেছে। শহীদ দেখল গফুর স্থানকাল পাত্র ভুলে গেছে। দাদামণির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ও এখনই বেফাঁস কথা বলে বসবে। রফিককে এড়িয়ে কয়েকবার চোখ টিপল সে। গফুর দেখেই না। সে বলেই চলছে, ঢাকায় বছরখানেক আগে একবার আমাদের বাড়ির সামনে কয়েকজন গুন্ডা ধরেছিল দাদামণিকে। সেই যে প্রথম প্রথম দাদামণির মাথায় বাথরুম থেকে আওয়াজ এলো, প্রলয়, তোমার তোয়ালেটা দে। তো বক্স থেকে বের করে ফেলে এসেছি। গফুর সচেতন হয়ে গেল। সে বাক্স খুঁজে বলল, নেই তো বাবু, আপনার তোয়ালে বাক্সের মধ্যে। ও হ, এই তো কাপড়ের তোয়ালায় ছিল, লাগবে না, যা পাওয়া গেছে। গফুর নিচে গেল। রফিকুল ইসলাম বলল, ঢাকায় তোমার বাড়ি আছে বুঝি? ছিল, এখন ভাড়া দিয়ে দিয়েছি। আমি এখন রায়পুরাতেই থাকি। হঠাৎ রফিকুল ইসলাম উঠে দাঁড়ালো।
আমাকে এক্ষুনি যেতে হচ্ছে, অনাথ। আমার মনেই ছিল না একখানে এঙ্গেজমেন্ট আছে। তুমি 11টার সময় অবিনাশ বাবুকে নিয়ে আমার বাসায় এসো। স্থপদে বেরিয়ে গেল রফিকুল ইসলাম। এইমাত্র কোথা থেকে যেন একটা টেলিগ্রাম এসেছে। সেটা পড়ে নাড়াচাড়া করতে করতে ভুলে টেবিলের উপর ফেলে গেছে সে। সেটা খুলে একবার চোখ বুলালো শহীদ, তারপর আবার যথাস্থানে বন্ধ করে রেখে দিল। কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ফিরে এলো। টেলিগ্রামটা ভুলে রেখে গিয়েছিলাম বলে সেটা উঠিয়ে নিয়ে চলে গেলাম। খাওয়া দাওয়ার পর কামাল বলল, কোনো সূত্র পেলে এতদিনে? কিছু কিছু পেয়েছি, কিন্তু আরও বড় প্রমাণ চাই। কাকে তোর সন্দেহ হয় সে পরে শুনিস। এখন তোকে আমি একটা কাজ দেব, চটপট তৈরি হয়ে নে। কি কাজ? আমার পেছনে একজন লোক ঘুরছে কয়েকদিন ধরে, তার উপর নজর রাখতে হবে। জানালা দিয়ে চেয়ে দেখ, ওই যে লোকটা দেখা যাচ্ছে পান কিনছে মোড়ের দোকানে, ভালো করে চিনে রাখ ওকে। আজ রাতে একটা দুর্ঘটনা ঘটাবে। আমাকে বাইরে যেতে হবে তার জন্যে। আমার পেছনে এই লোকটা লেগে থাকবে। তুই শুধু খেয়াল রাখবি যেন লোকটা আমাকে বেকায়দা না পায়। দরকার হলে রিভলভার ছুড়বি, মেরে ফেলিস না আবার, জখম করবি শুধু। কি ব্যাপার? আমি কিছুই বুঝতে পারছি না শহীদ। কোথায় দুর্ঘটনা ঘটবে? এই লোকটাই বা কে? বোঝাবার সময় নেই। এখন 9টা বাজে, আর সময় নেই। আমি তৈরি হয়ে নিই, তুইও একটা কিছু পরে নে। আমার 5 মিনিট পর তুইও বেরিয়ে যাবি হোটেল থেকে। খবরদার লোকটাকে চোখের আড়াল করবি না, তাহলে তুই আর মজমপুর চিনবি না। আমি খুব বিপদে পড়তে পারি। ঠিক হ্যাঁ, আমি ঠিক নজর রাখবো। ওই বেটা ঘোতকাকে আর আমার চোখ এড়াতে হচ্ছে না। কালো স্যুট পরা একজন দীর্ঘাকৃতি যুবক আদর্শ বিন্দু হোটেল থেকে বেরিয়ে গেল। ম্যানেজার একবার তাকালো, তারপর নিজের কাজে মন দিল। লোকটা বোধহয় জমিদার বাবুর কাছে এসেছিল। তার মিনিট পাঁচেক পর একজন অতি বৃদ্ধ ভিক্ষুক লাঠি হাতে একটা ছেঁড়া থলে গলায় ঝুলিয়ে হোটেলের পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। শীতে তার হাত পা কাঁপছে। অতি অপরিষ্কার ছেঁড়া কাপড় দিয়ে যতটা সম্ভব শীত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে সে। থানা পড়ার রাস্তা ধীরে 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 এগিয়ে চলছে যুবক। রাস্তার একপাশে সারি সারি বন্ধ দোকান। এদিকটা এমনিতেই নির্জন, তার উপর আজ রবিবার, সারাদিনই দোকানপাট বন্ধ। পথিকের জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে দোকানগুলোর বন্ধ দরজায়। লাইট পোস্টের নিচে তার ছায়াটা ছোট হয়ে আসে, আবার বড় হতে হতে মিলিয়ে যায় আরেকটা পোস্টের কাছে এসে। ধীর অথচ দৃঢ় পদক্ষেপ বরাবর হেঁটে একটা মোড়ের কাছে এসে দাঁড়ালো সে। ডান দিকে একটা কাঁচা রাস্তা, মেইন রোডটা বাঁ দিকে ঘুরে রেললাইন পেরিয়ে চলে গেছে পশ্চিম দিকে। কোনো দিকে না তাকিয়ে এই কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলল। এক হাঁটু ধুলো রাস্তায় বরাবর কিছু দূর এগিয়ে একটা একতলা বাড়ির ঠিক সামনে এসে দাঁড়ালো যুবক। একবারে নির্জন এলাকায় বাড়িটা, আশেপাশে আর কোনো বাড়ি নেই। আর সিকি মাইলটাকে পূবে এগোলেই গড়াই নদী। বাড়িটার উল্টো দিকে রাস্তার ওপাশে বেশ বড় একটা মাঠ, তারও দক্ষিণে কয়েকটা বাড়ি। পিছন দিক মাঠটা জঙ্গল হয়ে আছে, আগাছায় ছোট ছোট ঝোপ, মাঝে মাঝে বড় বড় গাছও আছে। রাস্তাটার ডান ধারে লাইন করা কতকগুলো জিগে গাছ। লোকটা ঢুকে পড়লো জঙ্গলে। বাড়িটার উপর ভালো করে নজর রাখা যায় এমন একটা জায়গা বেছে নিয়ে স্থির হয়ে দাঁড়ালো সে। বাড়িটার দক্ষিণ দিকে একটা জানালা খোলা, ক্ষীণ আলো জ্বলছে ঘরের ভিতর। আশেপাশে কোথাও কোনো সাড়া শব্দ নেই। ঘড়িটার দিকে চাইল যুবক। 10টা বাজতে 15 মিনিট বাকি। পকেট থেকে কি একটা শাঁখের মতো জিনিস বের করে মুখে লাগিয়ে ফু দিল। ঘেউ করে একটা শব্দ হলো জোরে, ঠিক যেন অ্যালসেশিয়াসের কুকুরের ডাক। সাথে সাথে ঘরের ভিতরের আলোটা নিভে গেল। চুপ করে দাঁড়িয়ে আছে যুবক, মাঝে মাঝে মুখের সামনে হাত নাড়ছে। বড্ড বেশি মশা। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা একটা শক্ত জিনিসের স্পর্শ পেল সে। চমকে ঘুরে দাঁড়ালো যুবক। অন্ধকারে কিছু দেখা যায় না, শুধু একটা ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে বোঝা যায়। হ্যান্ডস আপ! চাপা অথচ গম্ভীর গলায় আওয়াজ এলো।
যুবক দুহাত উপরে তুলে দাঁড়ালো। বাছা দেওয়ান, ভেবেছে ছদ্মবেশ পরে খুব ফাঁকি দিলে এবার তোমার সব কারিগরি বের করব। যুবকের পকেটে হাত দিয়ে রিভলভারটা বের করতে গেল আগন্তুক। মুখে তার ক্রূর হাসি। হঠাৎ কি হতে কি হয়ে গেল, খট করে একটা শব্দ হলো। আগন্তুকের হাত থেকে ছিটকে মাটিতে পড়ল রিভলভার। মাথায় হাত দিয়ে বসে পড়েছে লোকটা। আরেকটা শব্দ, খট। কোনো শব্দ না করে লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এবার যুবক কথা বলল, ঠিক সময়ে এসে পড়েছিলি কামাল। জব্বর মার মেরেছিস, এখন নে রুমালটা ব্যাটার মুখে পুরে দে, আর এইটা দিয়ে ভালো করে পিচমোড়া করে বেঁধে ফেল। আমি মোটেই টের পাইনি ব্যাটা আমার এত কাছে ছিল। একটা রুমাল আর একগোছা সিল্কের দড়ি বের করে দিল শহীদ। তারপর মাটি থেকে রিভলভারটা তুলে নিল। ঠিক সোয়া 10টার সময় দূর থেকে একটা ঘোড়ার গাড়ি শব্দ শোনা গেল। কামাল বলল, গলির মুখে এসে শব্দটা থেমে গেলে বলে মনে হচ্ছে। হ্যাঁ, থামবে, সময় উপস্থিত। ফিসফিস করে বলল শহীদ, রিভলভার হাতে করে দাঁড়া। ও কি, কাঁপছিস কেন? ভয় লাগছে। গায়ে কাপড় নেই, শীত করছে। শহীদ তার গায়ের কোটটা খুলে কামালের ঘাড়ে চাপিয়ে দিল। স্নেহের সুরে বলল, গাধা, ভিক্ষার থলেতে একটা আলোয়ান আনতে পারিসনি? কামাল কি যেন বলতে চাচ্ছিল, তার মুখে চেপে ধরল শহীদ। ফিসফিস করে বলল, চুপ। ওই দেখ আসছে, ওরই নাম কুয়াশা। সামান্যতম আওয়াজ হলেই ও টের পেয়ে যাবে। একদম চুপ, কাছে এলে গুলি করব। খবরদার, আমার আদেশ ছাড়া কিছু করবি না। একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে, যেমন লম্বা তেমনি চওড়া। পায়ের তালে তালে কেবল একটা হাত দুলছে, আরেকটা হাত স্থির। শহীদ একটু অবাক হয়। না না, আরেকটা হাতও আছে। সে হাতে একটা বাক্স মতো কি ঝুলানো। সন্তর্পণে এগিয়ে আসছে কুয়াশা। কামালের বুকটা হিম হয়ে আসছে। এই লোকটাই অবলীলাক্রমে মানুষ খুন করে বেড়াচ্ছে। এই যে তাদের দিকে এগিয়ে আসছে লোকটা, সে একজন খুনি, ফাঁসির আসামি। ওদের ঝোপের থেকে রাস্তা হাত পাঁচেক দূরে। ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো কুয়াশা। চারদিকে সন্তর্পণে একবার চাইলো, তারপর বাড়িটার দিকে এগিয়ে গেল। খোলা জানালার সামনে এসে দাঁড়ালো কুয়াশা। বক্সটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর জানালার একটা শিকের ওপর ধরলো বাক্সটা। শহীদ পকেট থেকে কি একটা বের করে তাতে ফু দিল দুবার। কেউ কেউ। রাতের নিস্তব্ধতা ভেঙে দুবার ডেকে উঠল একটা কুকুর। আর প্রায় সঙ্গে সঙ্গেই বন্দুকের প্রচণ্ড এক আওয়াজ ধ্বনি প্রতিধ্বনিতে তুলে অনেকক্ষণ ধরে শব্দটা এ বাড়ি ও বাড়ির দেয়ালের ধাক্কা খেয়ে ফিরতে লাগলো। স্যাঁত করে সরে গেল কুয়াশা জানালার ধার থেকে। একটা অন্ধকার জায়গা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর দ্রুত গতিতে বেরিয়ে এলো রাস্তায়। উদ্ভ্রান্তের মতো রিভলভার তুলল কামাল। শহীদ চেপে ধরল তার হাত। কয়েক সেকেন্ড একটা গাছের এপারে বাড়িটার থেকে আড়াল হয়ে দাঁড়িয়ে থাকলো কুয়াশা। তারপর দৌড় দিল বড় রাস্তার দিকে। একটু পরেই আবার ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা গেল। ধীরে ধীরে মিলিয়ে গেল শব্দটা। আবার সিংহাটা নিয়ে তিনবার কুকুরের ডাক ডাকলো শহীদ। ঘরের ভিতর একটা আলো দেখা গেল একটু পরেই। দরজা খুলে হারিকেন হাতে একটা মেয়ে বাইরে বেরিয়ে এলো। আপনি কোথায় শহীদ ভাই? মেয়েটি জানতে চাইল। এই তো এখানে। হারিকেনটা নিয়ে এই দিকে আসুন। আলোটা এগিয়ে এলো। মেয়েটি ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, সে এসেছিল শহীদ ভাই? ওখানে কি পড়ে রয়েছে? আর অনেক রক্ত যে। মেয়েটির গলা কেঁপে ওঠে। লোকটা তখনও জ্ঞান ফিরে পায়নি। শহীদ ওকে অনায়াসে পাজাকোলা করে তুলে নিল। তারপর মেয়েটিকে বলল, আপনি আলো ধরুন সামনে। হ্যাঁ, এখন চলুন বাসার দিকে। এর জ্ঞান আগে ফিরিয়ে আনি, তারপর একটা কিছু ব্যবস্থা করা যাবে। আপনার বাবা সুস্থ আছেন তো? হ্যাঁ, বাবা মোটেও ভয় পায়নি। বাবা, আমার কি ভয় যে করছিল। বৈঠকখানার দরজা খুলে দিল মেয়েটি। ঘরের মাঝখানে লোকটাকে শুইয়ে দিয়ে শহীদ বলল, আপনি একটা ন্যাকড়া ভিজিয়ে আনুন তো শিগগির। মেয়েটি বেরিয়ে গেল দ্রুত পায়ে। ফিরে এসে ভেজা ন্যাকড়া দিয়ে লোকটার মুখের রক্ত মুছে দিল। মাথার একটা জায়গায় বেশ অনেকখানি কেটেছে।
রক্ত বন্ধ হয়েছে অনেকক্ষণ। লোকটার মুখে চোখে জল ছিটাতে লাগলো সে। কামাল আর শহীদ বাইরে এসে জানালার সামনে দাঁড়ালো। এইখানেই দাঁড়িয়ে ছিল কুয়াশা। একটা শিকের নিচের দিকটা গলে গেছে, কয়েকবার ফোঁটা গলা লোহা পড়ে রয়েছে। কামাল শহীদের দিকে চাইলো, শহীদও কামালের দিকে চাইলো। কেউ কোনো কথা বলল না। ঘরে ঢুকে একটা চেয়ারে বসে কামাল হঠাৎ উত্তেজিত কণ্ঠে বলল, তোর জন্য শহীদ, কেবল তোর জন্যে আজ কুয়াশা পালিয়ে যেতে পারলো, নইলে আমি ওর বুকের মধ্যে বুলেট ঢুকিয়ে টের পাইয়ে দিতাম খুন করবার মজা। উত্তেজিত হোস না কামাল, মাথা ঠান্ডা কর। ওকে খুন করলে পুলিশ তোকে ধরতো খুনের দায়। কিছুতেই তুই প্রমাণ করতে পারতিস না যে ওই কুয়াশা, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। অন্তত ওকে আহত করে বন্দি করা হতো তো সম্ভব ছিল। অসম্ভবই ছিল কামাল। ওর হাতে একটা বাক্স দেখেছিস না? ওটা আমাদের দিকে ধরে একটা বোতাম টিপলে আমাদের ভবের লীলা সাঙ্গ হতে 1 সেকেন্ডও লাগতো না। ওকে আহত করবার অর্থ নিজেদের মৃত্যু নিজে ডেকে আনা। শহীদের কথায় বিশেষ সন্তুষ্ট হলো না কামাল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। হঠাৎ একটা কথা মনে হওয়াতে মেয়েটির কাছে কাগজ কলম চাইল শহীদ। খসখস করে কি কি সব লিখলো। তারপর ভাঁজ করে মেয়েটির হাত দিয়ে বলল, আমাদের খুব জরুরি কাজ আছে, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। লোকটার জ্ঞান হলে এই চিঠিটা ওকে দেবেন। আর এই যে ওর রিভলভার, এটাও। শহীদ চিঠি আর রিভলভার দিল মেয়েটির হাতে। কামালের মুখটা হাঁ হয়ে গেছিল। সামনে নিয়ে অতি কষ্টে রাগ চেপে মেয়েটির দিকে চেয়ে বলল, আর আমাদের ঠিকানা দিয়ে যাচ্ছি। ওকে বলবেন যদি কিছু মনে না করেন তাহলে যেন দয়া করে গিয়ে কামাল আহমেদ আর শহীদ খানের বুকে দুটো বুলেট ঢুকিয়ে দিয়ে আসে। ওর এই চাপা রাগ দেখে শহীদ হেসে ফেলল। আরও রেগে গিয়ে কামাল বলল, তোমার তামাশা আমি বুঝি না শহীদ। লোকটাকে হাতে পেয়ে ছেড়ে দেওয়ার কি অর্থ হতে পারে? তুমি তো মরতে বসেছিলে ওর হাতে, এখন আবার অত দয়া কেন? রেগে গেলে শহীদকে সে তুমি করে বলে। শহীদ ওর কাঁধে হাত রেখে বলল, আয় কামাল, পথে যেতে যেতে সব বুঝিয়ে দেব। এখন আয়, দেরি করিস না, আমাদের জরুরি কাজ আছে। নিরাপদেই হোটেলে ফিরে এলো ওরা। গফর মাটিতে একটা বিছানা পেতে কাঁথা জড়িয়ে বসে পুঁথি পড়ছিল। হরিদাস বসে বসে শুনছিল। অপরিচিত লোক দেখে হরিদাস একটু আশ্চর্য হলো। একটা রাতে আবার কোনো ভদ্রলোক কারোর সাথে দেখা করতে আসে। নিচে চলে গেল। বেশ বদল করে ওরা রফিকুল ইসলামের বাড়ি গিয়ে হাজির হলো। খাটের উপর বসলো শহীদ। কামাল বসলো একটা চেয়ারে। যন্ত্রে ইতিমধ্যেই সুর মিলিয়ে রেখেছে রফিক। রাত প্রায় 1:30টায় আসর ভাঙল। কামাল ঝিম হয়ে রয়েছে। দরবারি বাজালো আজ রফিক। এগিয়ে বসে কামাল হঠাৎ রফিকুল ইসলামের পায়ের ধুলো নিল। শশব্যস্ত হয়ে উঠল রফিকুল ইসলাম। লজ্জা পেয়ে বলল, ও কি করেন? আপনি আমার চাইতে বয়সে অনেক বড়। ছি ছি। যখন কামাল উঠে দাঁড়ালো তখন তার চোখে জল। রফিকের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদুস্বরে বলল, গুণী শিল্পী, আমার শ্রদ্ধাঞ্জলি নাও। কামালকে জড়িয়ে ধরল রফিক। বলল, আমায় যে বোঝে সে আমার চাইতে কোনো দিক দিয়ে ছোট নয়। অবিনাশবাবু, আপনারা আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন দুজন মিলে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে কেউ আমার বাজনা বুঝবে, অনুভব করবে। সঙ্গীত বুঝতে হলে চাই উদার মন। আপনাকে কি করে যে আমার ভালোবাসা জানাবো বুঝতেই পারছি না অবিনাশবাবু। কামাল রফিককে বহু পাশ থেকে ছুটে বলল, কাল আবার আসতে পারবো তো? নিশ্চয়ই, কাল 11টার সময় আসবেন। আজ কিন্তু আপনারা বেশ দেরি করে এসেছিলেন। কাল ঠিক সময়ে আমরা পৌঁছাবো রফিক সাহেব, শহীদ বলে। এখন আমরা আসি। চাকরটাকে কফি আনতে বলেছিলাম, ও বোধহয় আমাদের ডিস্টার্ব হবে ভেবে এতক্ষণ আনেনি। একটু বসো, কফি খেয়ে যাও। কথা শেষ হওয়ার সাথে সাথেই রফিকের মিশমিশে কালো চাকরটা এসে ঢুকলো ঘরে। একটা ট্রেতে করে কফি আর কয়েকটা বিস্কিট এনেছে। একটা বোতল খুলে খানিকটার তিন
জোন জিন গলায় ঢেলে দিল রফিক। বড় সুন্দর দেখাচ্ছে আজ রফিককে। একমাথা কোকড়ানো চুল, অপূর্ব সুন্দর চোখ দুটোতে আজ যেন একটা স্বপ্নের আবেশ। বড় ভালো লাগছে ওকে। একটা গাঢ় চকলেট রঙের আলোয়ান গায়ে জড়িয়ে বসেছে ও। মিষ্টি হেসে বলল, জানো আজ আমার জন্মদিন। তাই নাকি? আগে বলনি কেন? শহীদ বলল। কেন? কিছু প্রেজেন্ট করতে বুঝি? আমি প্রেজেন্টেশন নিতে ভালোবাসি না। ভালো কথা। আচ্ছা, আপনি বিটোফোনের সুর ভালোবাসেন অবিনাশবাবু? হ্যাঁ, অবশ্য ভালো বুঝি না, কিন্তু মন্দ লাগে না। কাল এসো, তোমাদের কয়েকটা জার্মান সুর বাজিয়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, সাড়া দেই। আর কিছু আমি জানি না বাজাতে। শহীদের জিজ্ঞাসু দৃষ্টি দেখে হেসে বলল, রফিকুল ইসলাম, আপনি ও দেশের সঙ্গীতও জানেন? জিজ্ঞেস করে কামাল। এই সামান্য কিছু। আমি 15 বছর জার্মানিতে ছিলাম। জার্মানিতে? বিস্মিত হয়ে শহীদ কামাল। হ্যাঁ, সে অনেক কথা। আরেকদিন শুনবেন, আজ না, কেমন? কয়েক ঢোক মদ খায় রফিকুল ইসলাম। পরদিন সকালে শহীদ আর কামাল চা খাচ্ছে, এমন সময় চিঠি হাতে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ালো দরজার সামনে। বলল, আপা চিঠিটা দিলেন। বললেন, খুব জরুরি। চিঠিটা পড়ে শহীদের ভ্রু কুঁচকে গেল। কামালের হাতে দিল চিঠিটা। কালকে সেই মেয়েটির লেখা। লিখেছে, শহীদ ভাই, কাল মাঝরাতে থেকে বাবাকে পাওয়া যাচ্ছে না। রাত 3টের দিকে গরম জল নিয়ে গিয়ে দেখি বাবা বিছানায় নেই। জানালার সব কটা গরাদ বাঁকানো। এখনো পুলিশে খবর দেয়নি। বড় বিপদে পড়েছি। আপনি শিগগির একবার আসুন। ইতি মহুয়া। 1 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে বেরিয়ে গেল ওরা। রিকশায় কামাল জিজ্ঞেস করলো, মেয়েটা হিন্দু নাকি রে? না, মুসলমান। ওর বাবার নাম হেকমত আলী। কুষ্টিয়া মিউনিসিপ্যাল স্কুলের হেডমাস্টার ছিলেন। বছর 5 হলো থাইসিসে ভুগছেন, বিছানায় পড়ে আছেন। মেয়েটি বিয়ে পড়ছে, গার্লস স্কুলে মাস্টারি করে আর পরে সংসারও সেই চালায়। রিকশা এসে থামলো বাড়িটার সামনে। ভাড়া মিটিয়ে দিয়ে ওরা এগিয়ে গেল। বাইরের দিক থেকেই দেখা গেল জানালার সব কটা করাত বাঁকানো। মহুয়া বেরিয়ে এলো। মুখটা শুকিয়ে গেছে সারা রাত চিন্তায়, কিন্তু বড় সুন্দর দেখাচ্ছে। কামাল লক্ষ্য করলো মেয়েটি অদ্ভুত সুন্দরী। বয়স 18 থেকে 20-র মধ্যে। চমৎকার গড়ন। রংটা উজ্জ্বল গৌর। মুখ দেখে কেউ বুঝবে না ওই মেয়ে কঠোর সংগ্রাম করেছে বেঁচে থাকার জন্য। টানা টানা চোখগুলো বড় গভীর। সমস্ত মুখটা একটা নিষ্পাপ সারল্য আছে। আপনি বাবাকে ফিরিয়ে এনে দিন শহীদ ভাই। আমার যথাসাধ্য চেষ্টা করব। আজ এখানে আমার আসবার কোনো প্রয়োজন ছিল না। কেবল আপনাকে বলতে এলাম, ভয় পাবেন না। আজই আপনার বাবাকে ফিরিয়ে এনে দেব। এখন যাই, একটু থানায় যেতে হবে। আমি আসবো সঙ্গে। না, দরকার হবে না। পুলিশ আসবে না আপনার এখানে। আপনি নিশ্চিন্ত মনে রান্নাবান্না খাওয়া দাওয়া করুন। বাড়ি ছেড়ে কোথাও বেরোবেন না আজ। শহীদ আর কামাল বেরিয়ে গেল। শহীদের কপালে চিন্তার রেখা। থানার দিকে এগোলো ওরা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। জ্ঞান ফিরে পেলেন হেকমত আলী। কেমন যেন ঘোলা লাগছে সব কিছু। ধীরে ধীরে সব কথা মনে পড়ল তার। একটা খসখস শব্দ শুনে জেগে যান তিনি। প্রায় সারা রাত জেগে থেকে কাশেন, তাই ঘুম অত্যন্ত পাতলা তার। জেগে গিয়ে তিনি ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করলেন, কে? একটা রুমাল দিয়ে তার নাক মুখ চেপে ধরল যেন কে। একটু ধস্তাধস্ত করেন হেকমত আলী। তার দুর্বল শরীর নির্জীব হয়ে আসে। একটা মিষ্টি গন্ধ, কেমন আবেশ মাখানো। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে গেল তার। তার কিছুই মনে নেই। ওই তো সেই কালো মূর্তিটা, রাতে যার সাথে ধস্তাধস্তি করতে পেরেছেন হেকমত আলী। উঠে বসবার চেষ্টা করলেন তিনি, কিন্তু পারলেন না। খাটের সাথে তাকে বেল্ট দিয়ে বেঁধে ফেলা হয়েছে। একটা ভেন্টিলেটর দিয়ে সামান্য আলো আসছে সেই ঘরের দিকে তাকিয়ে বুঝলেন এখন দিন। একটা অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ততক্ষণে মূর্তিটা বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে কেন আটকে রেখেছো? আমার টাকা পয়সা নেই, রুগী মানুষ, ছেড়ে দাও আমাকে। টাকা পয়সা আমার অনেক আছে হেকমত সাহেব, আপনার কাছে চাই না। তবে আর কি চাও আমার কাছে? ঘরের মধ্যে বাতি জ্বলে উঠল।
কালো আলখেল্লা পরা একজন লোক দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে। কেমন যেন চেনা চেনা ঠেকছে চেহারাটা। লোকটা বলল, আপাতত আপনার জ্ঞান ফিরে আসাটা চাইছিলাম। ঘরে এক কোণে আর একজন লোককে দেখা গেল। নিকষ কালো তার গায়ের রং, একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরনে, খুব রোগা লোকটা। একটা টেবিলের ওপর নানান আকারে কতগুলো যন্ত্রপাতি সাজিয়ে রাখছিল সে। আলখাল্লা পরা লোকটার দিকে ফিরে বলল, সব ঠিক আছে হুজুর? মাইক্রোস্কোপটা আমি পাশের ঘর থেকে নিয়ে আসছি। পাশের ঘরে চলে গেল সে। আলখাল্লা পরা লোকটা এবার ঠেলা দিয়ে খাটটা টেবিলের কাছে নিয়ে গেল। খাটের পায়াতে রবারের চাকা লাগানো। নিঃশব্দে সেটা গড়িয়ে চলে এলো। একটা যন্ত্র নিয়ে নাড়াচাড়া করতে লাগলো লোকটা। আমাকে নিয়ে কি করতে চাও হেকমত আলী? সভয়ে জিজ্ঞেস করলেন। করতে চাই। যন্ত্রটা নামিয়ে রাখলো লোকটা টেবিলের উপর। অনেক কিছুই করতে চাই হেকমত সাহেব। আজ আমার সারা জীবনের সাধনার হয় ফল লাভ করব, নয়তো চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আজ 6 ঘন্টার মধ্যে আপনি হয় যক্ষার হাত থেকে বেঁচে যাবেন, নয়তো মৃত্যুবরণ করবেন। ও কি? চমকে উঠবেন না। মরতে তো আপনাকে হবে। আজ যদি একটা মহৎ উদ্দেশ্যে আপনি মারা যান, তাহলে কি আপনার মৃত্যু মহিমামণ্ডিত হয়ে উঠবে না? আর যদি সফল হই, তবে পৃথিবী থেকে ক্ষয়রোগ চিরকাল জন্য দূর হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও। আমি আরোগ্য চাই না। যে কটা দিন পারি সে কটা দিন আমি বাঁচতে চাই। আপনি চাইলে আপনাকে ছাড়া হবে না। আমার পরীক্ষা আমি করবই। কারো সাধ্য নেই তা ঠেকাবার। আমাকে বাধা দেবার জন্য গুলি ছুড়ছিলেন। পেরেছেন আটকাতে? এই গবেষণার জন্য আমি কত মানুষ খুন করেছি, ডাকাতি করে টাকা জোগাড় করেছি। এখন আপনার অনিচ্ছায় সবকিছু আমি ভেস্তে দেব বলতে চান? হেকমত সাহেব। মাইক্রোস্কোপ নিয়ে কালো লোকটা ফিরে এলো। সাবধানে টেবিলের উপর নামিয়ে রাখলো যন্ত্রটা। প্যান্টের দুপকেট থেকে 2 বোতল স্কচ হুইস্কি বের করে টেবিলের উপর সাজিয়ে রাখলো। আলকেল্লাদারি বলল, হেকমত সাহেবের গায়ের জামা সব খুলে ফেলো তো। আরে ও কি করছো? কেবল শার্ট আর গেঞ্জি পাজামা থাক। হেকমত সাহেবের গা থেকে শার্ট আর গেঞ্জি খুলে ফেললো কালো লোকটা। সব কয়টা হাড় দেখা যায়। ভয়ে তার মুখ একবারে ফ্যাকাশ হয়ে গেছে। টেবিলের উপর যন্ত্রটা বসিয়ে তার মুখটা এদিক ওদিক ঘুরিয়ে ঠিক হেকমত আলীর বুক থেকে ফিরিয়ে আলকেল্লাদারি একটা সুইচ টিপে দিল। তারপর বলল, এখন থেকে 6 ঘন্টা পর আমার গবেষণার ফল জানতে পারবো। আপনার শরীর খুব দুর্বল, তাই খুব কম পরিমাণে সাউন্ড পাঠাতে হচ্ছে। আরও তাড়াতাড়ি কাজ সারা যেত যদি 0.01 কিলোসাইকেলস সেটা পাঠাতে পারতাম। হেকমত সাহেব কিছুই বুঝলেন না। কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা। আড়ষ্ট কণ্ঠে বললেন, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আলকেল্লাদারি একটা বোতল তুলে নিয়ে ছিপি খুলে বেশ অনেকখানি তরল পদার্থ গলায় ঢালল। তারপর একটু কেশে গলা পরিষ্কার করে বলল, বুঝতে পারছেন না? আপনি আল্ট্রাসোনিক সম্বন্ধে কিছু জানেন? নাম শুনেছি, অতি শব্দ, যে শব্দ শোনা যায় না। ঠিক ধরছেন, কিন্তু হয়তো জানেন না এই আল্ট্রাসোনিক্স দিয়ে কত বড় বড় কাজ করা যায়। আমি এটা নিয়ে গবেষণা করছি সুদীর্ঘ 15 বছর। এই যে যন্ত্রটা দেখছেন আপনার বুকের দিকে তাকিয়ে আছে, এটা অনবরত অতি সূক্ষ্ম এবং তরঙ্গ পাঠাচ্ছে আপনার বুকের দিকে। ফলে ক্ষয়রোগের যত জীবাণু আসছে হার্টে, আর যত জীবাণু বহুদিন থেকে বাসা বেঁধেছে লাংসে, সব মারা পড়েছে। 6 ঘন্টার মধ্যে সব মরে ভূত হয়ে যাবে যদি আমার হিসাব ঠিক হয়ে থাকে। তারপর আপনি ভালো খাওয়া দাওয়া করলে 3 মাসের মধ্যে আবার আগের স্বাস্থ্য ফিরে পাবেন। হেকমত আলীর মাথাটা ঝিমঝিম করছে। ঠিকমতো কিছুই চিন্তা করতে পারছে না। বললেন, বুঝেছি আপনি বৈজ্ঞানিক। আমিও সায়েন্স পড়েছি। আমি বিজ্ঞানের মর্যাদা বুঝি। আপনার গবেষণার ফলে আমার যদি প্রাণ যায়, তবু আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। এই তো চাই হেকমত সাহেব। বলা তো যায় না, আমি হয়তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আপনি নিরাপদ হবার জন্যে আমার স্বীকারোক্তি লিখে নেন। তার দরকার হবে না। প্রথম কথা, আপনি মারা যাবেন না। দ্বিতীয় কথা, যদি আপনি মারাও যান, কাল গোয়ালন্দ নদীর মধ্যে আপনার লাশ পাওয়া যাবে। এরকম আরও বহু লোককে আমি খুন করেছি।
আমারই নাম কুয়াশা। কালো লোকটাকে কুয়াশা বলল, তুমি এখানে থাকো, উনি পানি খেতে চাইলে দিও। এখন বেলা বাজে 4টা, আমি 9:30 আসবো আবার। তার মধ্যে কিছু ঘটলে তক্ষুনি আমাকে জানাবে। একটা বোতল টেবিলের উপর থেকে তুলে নিয়ে চলে যাচ্ছিল কুয়াশা। হেকমত আলী বাধা দিলেন, বললেন, আপনার পরীক্ষা শেষ হবে 6 ঘন্টা পর, তার মধ্যেই আপনি পুলিশের হাতে ধরা পড়ে যাবেন। পুলিশের নাম শুনে চমকিত হলো কুয়াশা, বলল, পুলিশ? আপনি জানেন না আপনাকে ধরবার জন্য ঢাকার প্রাইভেট ডিটেকটিভ শহীদ খান কুষ্টিয়ায় এসেছেন? আশ্চর্য হয়ে গেল কুয়াশা, সামনে নিয়ে বলল, আপনি জানলেন কি করে? সে তো আমাদের বাসায় গিয়েছিল, সেই তো আমার মেয়ের কাছে একটা বন্দুক রেখে গেছিল। আমাদের তো বন্দুক নেই, তার বন্দুক দিয়ে কাল রাতে প্রথমবার আপনাকে তাড়ানো হয়েছিল। আচ্ছা, বন্দুকের রহস্য তবে এই। ভেবেই পাচ্ছিলাম না আপনাদের কাছে বন্দুক এলো কি করে। তাহলে আপনি বলতে চান শহীদ খান আমাকে চেনে? সে জানলো কি করে যে কাল আপনার বাড়িতে হানা দেবে? ব্যাপারটা ঘোরালো ঠেকছে। তবে কি ধরা পড়ে গেলাম? স্বাগতোক্তি করল কুয়াশা। সে এখনো আদর্শ বিন্দু হোটেলে অনাথ চক্রবর্তী নাম দিয়ে রয়েছে। এ, কি বললেন অনাথ চক্রবর্তী? চমকে উঠল কুয়াশা। কপালে অনেকগুলো কুঞ্চন রেখা পড়ল। হেকমত আলীর চিন্তা ক্রমেই আড়ষ্ট হয়ে আসছে। কি বলছেন নিজেই বুঝতে পারছেন না ভালো করে। একবার তার মনে হলো যা বলছেন হয়তো ঠিক হচ্ছে না বলা। আবার ভাবছেন বলেই ফেলি, কি আর হবে। তার মুখের দিকে চেয়ে কুয়াশা এগিয়ে এলো। আপনার কষ্ট হচ্ছে? মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে কেন? কি জানি, কেমন যেন লাগছে, কিছুই ভাবতে পারছি না। একটু পানি। লোকটাকে ইশারা করতেই সে এক গ্লাস পানি আনতে গেল। যন্ত্রটা বন্ধ করে দিল কুয়াশা। পানি খেয়ে কিছুটা সুস্থ হয়ে চিৎকার করে উঠলেন হেকমত আলী, ছেড়ে দাও আমাকে, আর কষ্ট দিও না। কুয়াশা মুচকে হাসলো, তারপর যন্ত্রটা আবার চালু করে দিল। আপনি পালিয়ে যান বৈজ্ঞানিক, শহীদ খান আপনাকে ধরবে। সে চেনে আমাকে? আমি যে কুয়াশা তা সে জানে। হ্যাঁ, বলেছিল তো চেনে, কেবল প্রমাণের অভাবে ধরতে পারছে না। শান্ত গলা হেকমত আলীর। তার সাধ্য নেই এখানে আসবার। কালু, তুই এই যন্ত্রটা নিয়ে ছাদে চলে যা। কেউ বাড়ির ভিতর ঢুকতে চেষ্টা করলেই এই বোতাম টিপবি। আজ দরকার হলে আমি হাজার হাজার মানুষ খুন করব, তবুও আমার গবেষণা রেখে পালিয়ে যাব না। হেকমত সাহেব ঝিমিয়ে এসেছেন, তাকে দিয়ে এখন যা খুশি বলিয়ে নেওয়া যাবে। কুয়াশা হাসে, ভাবে আর কিছু না হোক এ যন্ত্র দিয়ে আসামির স্বীকারোক্তি বের করা যাবে। পৃথিবীকে সে কত বড় একটা জিনিস দান করেছে, অথচ পৃথিবীর মানুষ তাকে বাধা দেওয়ার জন্য কেমন অপ্রাণ চেষ্টা করছে। শহীদের সাথে আর কে আছে হেকমত সাহেব? কুয়াশা জিজ্ঞেস করে। তার বন্ধু কামাল আহমেদ, সে অবিনাশ সেরেস্তাদার নামে ওর সাথে আছে। কুয়াশা বুঝল হেকমত আলী ভুল বকছেন না। প্রকৃতিস্থ তিনি সত্যি নন, কিন্তু যা বলছেন তা সত্য। তার ইচ্ছের বিরুদ্ধেও সত্যি কথা বলছেন তিনি। একটা রাইটিং প্যাড নিয়ে এসে টেবিলে বসে কী সব লিখতে আরম্ভ করলো কুয়াশা। হেকমত আলী চোখ বন্ধ করে শুয়ে আছেন। কয়েক ঢোক মদ খেয়ে নেয় কুয়াশা। 2 ঘন্টা পর চোখ খুলে পানি চাইলেন হেকমত আলী। যন্ত্র বন্ধ করে তার গলায় খানিকটা ব্র্যান্ডি ঢেলে দিল কুয়াশা। আমাকে মেরে ফেলো, আর পারি না, আমাকে মেরে ফেলো। আবার শুরু করলো শব্দ তরঙ্গ। ঝিমিয়ে এলেন হেকমত আলী। কুয়াশা লিখে চলছে এক মনে, মাঝে মাঝে কলম উঁচু করে অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে। রাত 9:30। দোতলা একটা বাড়ির চারদিকে অনেকগুলো 100 পাওয়ারের বাল্ব জ্বলছে। ছাদের উপর একটা লোক ঘুরে বেড়াচ্ছে, আর হাতে কিসের একটা বাক্স। ছাদের কার্নিশ ধরে অনবরত ঘুরে চলেছে লোকটা। বাড়িটার চারদিকে দেয়ালের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে 4জন কনস্টেবল, একজন দারোগা, শহীদ আর কামাল এগিয়ে আসছে বাড়িটার দিকে। দূর থেকেই শহীদের নজর গেল ছাদের ওপর। থেমে গেল সে। ওই দেখুন, ছাদের ওপর যন্ত্র হাতে আমাদের জন্য অপেক্ষা করে আছে একজন লোক। এখান থেকে গুলি করি, বললেন দারোগা সাহেব। না, ও এখনো টের পায়নি। গুলি মিস করলে 1 সেকেন্ডে আমরা আল্লাহর কাছে চলে যাব। আমার গুলি কোনোদিন মিস হয় না। দারোগা রিভলভার তুললেন। আহ, পাগলামি করবেন না দারোগা সাহেব, আরো
অন্ত্র এবং আরও লোক নেই, তা কে বলল আপনাকে? আপনার ভুলে কুয়াশাকে তো হারাবই, প্রাণটাও যাবে। আমার কথা শুনুন, যতক্ষণ না বাড়ির ভেতর ঢুকবার চেষ্টা করছি আমরা, ততক্ষণ কেউ কিছু বলবেন না। আমরা কেউ তো ইউনিফর্ম পরে নেই। আমি আর কামাল বাড়িটার পেছন দিকে চলে যাই, আপনারা সামনে দিয়ে ঘোরাফেরা করতে থাকুন। লোকটার দৃষ্টি যখন আপনাদের দিকে যাবে তখন ও সেদিকে নজর রাখবে বেশি। আমরা সেই সুযোগে পেছন দিয়ে ভেতরে ঢুকবো। দুদলে ভাগ হয়ে গেল তারা। শহীদ আর কামাল অনেকটা ঘুরে জঙ্গল আর আবর্জনা পেরিয়ে বাড়িটার পিছনে গিয়ে উপস্থিত হলো। পাঁচিলটা বেশ উঁচু, একজনের পক্ষে খালি হাতে বেয়ে ওঠা অসম্ভব। কামালের কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে দেয়ালের উপর ধরল শহীদ, তারপর এক হাত দিয়ে কামালকে টেনে তুলল। দুজনে হাত দিয়ে দেয়াল ধরে ঝুলে রয়েছে, মাঝে মাঝে মাথা উঁচু করে দেখে শহীদ। লোকটা ঘুরেই চলছে অনবরত। এক জায়গায় গিয়ে সে অদৃশ্য হয়ে যায়, আবার আধ মিনিট পর সম্পূর্ণ ছাদটা ঘুরে আসে। কিন্তু এই আধ মিনিটের মধ্যে দেয়াল টপকে দৌড়ে গিয়ে বাড়ির গা ঘেঁষে দাঁড়ানো অসম্ভব। মাঝের জায়গাটা বেশ বড়, ধরা পড়ে যাবে। হাতটা ব্যথা হয়ে আসে কামালের। এবার আধ মিনিট পর হয়ে গেল, লোকটা আসছে না। প্রায় মিনিট দুয়েক পর এসে ঘুরে গেল। অমনি শহীদ দেয়াল টপকে ওপাশে লাফিয়ে পড়ল। কামালও এলো। শহীদ বলল, আমার পেছন পেছন দৌড় দে। বাড়িটার দিকে প্রাণপণে ছুটল দুজন। বেশ বড় কম্পাউন্ড। মাঠ পার হয়ে বাড়িটার গা ঘেঁষে দাঁড়ালো ওরা। ফিসফিস করে শহীদ বলল, বড় বাঁচা গেছে। বেটা এখন পুলিশদের ওপর খুব কড়া নজর রাখছে। বাড়িটার মধ্যে কোনো প্রাণের সাড়া পাওয়া গেল না। অতি সন্তর্পণে নিঝুম বাড়িটার ছাদের সিঁড়ির কাছে এসে দাঁড়ালো ওরা। সিঁড়িটা অন্ধকার। পা টিপে টিপে শহীদ আর কামাল উঠে গেল ও সিঁড়ি বেয়ে। লোকটাকে দেখা গেল, ব্যস্ত পদে ঘুরে বেড়াচ্ছে ছাদের উপর বাক্স হাতে। বাড়ির সামনের দিকটায় তার নজর বেশি। সামনের দিকে ঝুঁকে মাঝে মাঝে কি যেন ভালো করে লক্ষ্য করে দেখছে ও। এই যে চারদিকটা একবার ঘুরে এসে আবার ঝুঁকলো লোকটা। কামালের গা টিপে তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে ইশারা করে শহীদ। বাঘের মতো দ্রুত অথচ নিঃশব্দ গতিতে এগিয়ে গেল তার দিকে। লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে যেই ঘুরেছে অমনি প্রচণ্ড এক মুষ্টাঘাত এসে পড়ল তার নাকের উপর। চারদিকে সর্ষে ফুল দেখতে লাগলো লোকটা। এবার একটু পিছিয়ে সে স্টেপ নিয়ে একটা পুরো নকআউট পাঞ্চ কষল শহীদ। ঘুরে পড়ে গেল লোকটা। ঠক করে যন্ত্রটা তার হাত থেকে ছিটকে নিচে পড়ে গেল। কামাল এসে দাঁড়িয়েছে ততক্ষণে। একটা রুমাল লোকটার মুখের মধ্যে গুজে সিল্কের দড়ি দিয়ে বেঁধে ফেলল কামাল। লোকটাকে সেইখানেই ফেলে রেখে কামাল আর শহীদ সাবধানে সিঁড়ি বেয়ে নেমে এলো আবার। 10টা বাজতে আর 5 মিনিট বাকি। কুয়াশা কলম বন্ধ করে ঘড়ির দিকে চাইল। হেকমত আলীর পাশে এসে দাঁড়ালো সে। আর 5 মিনিটের মধ্যে তার গবেষণার ফল জানতে পারা যাবে। দীর্ঘ 15 বছরের অক্লান্ত পরিশ্রম। হয় আজ সাফল্য, নয় পরাজয়। ঠিক 10টার সময় যন্ত্রটা বন্ধ করে দিল সে। অল্প অল্প করে বেশ খানিকটা ব্র্যান্ডি খাওয়ালো হেকমত আলীকে। তারপর বাঁধন খুলে দিল তার। খুব সাবধানে উঠিয়ে বসলো তাকে। বলল, একটু কেশে খানিকটা কফ বের করুন তো হেকমত সাহেব। হ্যাঁ, এই কাজটার উপরে ফেলুন। এবার শুয়ে পড়ুন। মাইক্রোস্কোপের কাছে সরে এলো কুয়াশা। তার মুখ অত্যন্ত গম্ভীর। হঠাৎ সে চিৎকার করে উঠল, ইউরেকা ইউরেকা, সাকসেসফুল! আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল কুয়াশার মুখ। হেকমত আলীর দিকে ফিরে বলল, আপনি এখন সম্পূর্ণ সুস্থ হেকমত সাহেব। এখনো আপনার লাংসে কিছু ক্ষত আছে, তবে সেটা সেরে যেতে 15 দিনের বেশি লাগবে না। আপনি বাড়ি ফিরে আপনার সব পুরনো জামাকাপড় পুড়িয়ে ফেলবেন, নইলে আবার ধরবার সম্ভাবনা আছে। একটু ভালো ডায়েট খেলে 3 মাসের মধ্যে আপনি আপনার আগের অবস্থা ফিরে পাবেন। আপনার শরীরে এখন একটিও জীবিত যক্ষ্মা জীবাণু নেই হেকমত সাহেব। ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ চেয়ে রইলেন হেকমত সাহেব। তারপর হঠাৎ চিৎকার করে উঠলেন, মেরে ফেলো আমাকে, আর কষ্ট দিও না, মেরে ফেলো, তোমার পায়ে পড়ি, মেরে ফেলো। চমকে ফিরে তাকায় কুয়াশা। হেকমত আলীর চোখ
দুটো রক্ত জবার মতো লাল টকটকে। পাগল হয়ে গিয়েছে হেকমত আলী। চিৎকার করে বললেন, পানি, পানি দাও। তার গলায় কয়েক চামচ ব্র্যান্ডি ঢেলে দিল কুয়াশা। মেরে ফেলো, উহ, তোমার পায়ে পড়ি, মেরে ফেলো। আবার চিৎকার। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল কুয়াশা। টেবিলের উপর কনুই রেখে কপালের দুটি ধার টিপে ধরল। আর অপেক্ষা করা চলে না। শহীদ খান এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে ঢুকবার চেষ্টায় খেপা কুকুর হয়ে গেছে। এক্ষুনি এখান থেকে সরে পড়তে হবে। উঠে দাঁড়ালো কুয়াশা। কিন্তু এ কি, এত বড় পাষণ্ড! তার চোখে জল। হেকমত সাহেবের দিকে ফিরে কুয়াশা বলল, আমি চললাম, কিন্তু বিশ্বাস করুন আমার বুক ভেঙে যাচ্ছে। আমি নিজ হাতে আপনার এই দশা করলাম। উহ, তার গলা ভেঙে আসে। যাওয়ার আগে আমাকে খুন করে যাও। আর পারি না, পায়ে পড়ি তোমার। দুহাত দিয়ে মুখ ঢাকে কুয়াশা। তারপর ঘুরে দাঁড়ালো। ঠিক এমনই সময় শহীদ আর কামাল এসে ঢুকলো ঘরে। দুজনের হাতেই উদ্ধত রিভলভার। মাথার উপর হাত তুলে দাঁড়াও কুয়াশা। চমকে উঠল কুয়াশা। তারপর বিদ্যুৎ গতিতে টেবিলের উপর থেকে যন্ত্রটা তুলে নিল হাতে। সাথে সাথে গর্জে উঠল শহীদের রিভলভার। ক্যামেরার চোখের মতো একটা চোখ ছিল যন্ত্রটার। সেই কাচের চোখটা গুঁড়ো করে দিয়ে শহীদের অবর্থ বুলেট প্রবেশ করলো যন্ত্রটার মধ্যে। ঝনঝন করে একটা শব্দ হলো। বিকল হয়ে গেল যন্ত্র। করলে কি শহীদ? আমার সারা জীবনের সাধনা নষ্ট করে দিলে, বিকৃত হয়ে গেলে। কুয়াশার মুখ গভীর বেদনার ছাপ ফুটে উঠল তাতে। আরও কি যেন বলতে চেষ্টা করলো কুয়াশা। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, কেবল ঠোঁট নাড়ল, কথা বেরোলো না। এমন সময় পিছন থেকে বজ্রকণ্ঠে আওয়াজ এলো, হ্যান্ডস আপ! ঘুরে দাঁড়ালো ওরা দুজন। সামনে কেউ নেই। আবার আওয়াজ এলো, হাত থেকে রিভলভার ফেলে দাও, নইলে খুলি ফুটো করে দেব। আমি দরজায় আড়ালে রয়েছি। দুজনে ফেলে দিল রিভলভার। এবার মাথার উপর হাত তুলে দাঁড়াও। শহীদ, কামাল মাথার উপর হাত তুলে দাঁড়ালো। 1 মিনিট, 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা। কেউ আসে না আর সামনে। কোনো কথাও নেই। ওরা পরস্পরের দিকে ফিরে তাকালো। শহীদ পিছনে ফিরে দেখলো কুয়াশা অদৃশ্য হয়ে গেছে পিছন থেকে। মুহূর্তে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল শহীদের কাছে। মাটি থেকে রিভলভারটা কুড়িয়ে নিয়ে পাশের ঘরে ছুটে গেল শহীদ। সেখানেও নেই কুয়াশা। ঘরের এক কোণে একটা গর্ত মতো জায়গা পাওয়া গেল। সিঁড়ি নেমে গেছে নিচে। একটা চৌকোনো পাথর চাপা ছিল গর্তের মুখে। পাথরটা এখন সরানো। সিঁড়ি বেয়ে নেমে গেল শহীদ। কামালও নামলো পিছন পিছন। ঘন অন্ধকার ভিতরে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। সাবধানে, যতটা সম্ভব তাড়াতাড়ি নেমে হোঁচট খেল শহীদ। সিঁড়ি শেষ হয়ে গেছে, সে টের পায়নি। সামলে নিয়ে চারদিকে হাত বাড়ালো শহীদ। একটা দিক ছাড়া সব দিকই বন্ধ। এগিয়ে গেল শহীদ খোলা পাথরটা ধরে। পুরো 5 মিনিট চলার পর পথটা শেষ হলো। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে একটা পাথর ঠেকলো হাতে। বেশ ভারী পাথর। প্রাণপণ শক্তিতে ঠেলা দিয়ে পাথরটা সরিয়ে ফেলল শহীদ। লাফিয়ে বেরিয়ে এলো ওরা। খোলা আকাশ, তারা মিটমিট করছে। সামনে গড়াই নদী। একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাট থেকে বেশ অনেকটা দূরে। হঠাৎ শহীদের খুব কাছে থেকে একটা শব্দ এলো, শহীদ খান, আমার সারা জীবনের সাধনা তুমি নষ্ট করে দিয়েছো। প্রস্তুত থেকো, আমি নির্মম প্রতিশোধ নেব। কামাল চারিদিকে তাকাচ্ছে। কে কথা বলে? শহীদ বলল, কাকে খুঁজছিস কামাল? কুয়াশা এখন লঞ্চের মধ্যে। বলতে না বলতে মৃদু গর্জন করে লঞ্চ স্টার্ট দিল। চলতে আরম্ভ করেছে লঞ্চটা। কামাল রিভলভার ছুড়ল লঞ্চ লক্ষ্য করে। দূর থেকে একটা অট্টহাসি শোনা গেল। অনেকক্ষণ ধরে সে হাসি নদীর পাড়ের বাড়িগুলোতে প্রতিধ্বনি তুলল। শহীদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পাশ থেকে কে বলে উঠল, পালিয়ে গেল না? শহীদ চেয়ে দেখল দারোগা সাহেব কখন পাশে এসে দাঁড়িয়েছে। আবার তারা তিনজন সুড়ঙ্গ দিয়ে ফিরে এলো কুয়াশার পরিত্যক্ত বাড়িতে। হেকমত আলী তেমনই শুয়ে আছেন। কিছুক্ষণ নির্জীব হয়ে পড়ে থাকেন। তারপর হঠাৎ চমকে ওঠেন, আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন, মেরে ফেলো, পায়ে পড়ি, মেরে ফেলো। ঘরের মধ্যে কুয়াশার যন্ত্রটা পড়ে আছে। আরও কয়েকটা অদ্ভুত আকারের যন্ত্র টেবিলের উপর রাখা। টেবিলের উপর একটা প্যাডের দিকে শহীদের নজর গেল। একটা চিঠি লেখা রয়েছে। সম্বোধনটা পড়ে আশ্চর্য হলো শহীদ। তাকেই লেখা। দারোগা সাহেবের দিকে তাকিয়ে শহীদ বলল, 3 তলার উপর একজন লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তাকে
হাজতে পাঠিয়ে দিন আর হেকমত আলী সাহেবকে তার বাড়িতে পৌঁছবার একটা ব্যবস্থা করে দিন। একটা চেয়ার টেনে নিচে নামিয়ে চিঠিটা পড়তে শুরু করলো শহীদ। শহীদ খান, তুমি যখন এ ঘরে উপস্থিত হবে তখন আমি বহু দূরে। আজ আমার শেষ পরীক্ষা। যদি সফল হই পৃথিবী আমায় পুজো করবে, আর যদি সফল হতে না পারি চিরকালের জন্য আমার প্রতিভার পরিসমাপ্তি করবে। সেক্ষেত্রেও আমায় চলে যেতে হবে এখান থেকে, কারণ তুমি আমায় চিনে ফেলেছ। তোমায় আমি বন্ধু হিসেবে নিয়েছিলাম, সত্যি তুমি তার যোগ্য। পৃথিবীতে কেউ যদি আমায় বুঝে থাকে সে হচ্ছে তুমি। কার্ল ব্র্যান্ডেনবার্গও আমাকে বোঝেননি। আমি তারই হাতে মানুষ। তিনি আমাকে সব রকম শিক্ষা দীক্ষা দিয়েছেন, কিন্তু যেদিন তিনি আমায় জোর করে জার্মানিতে আটকে রেখে আমার গবেষণার ফল ভোগ করতে চেষ্টা করেছিলেন, সেদিন তাকে নির্মমভাবে হত্যা করতে আমার বিন্দুমাত্র বাধেনি। আমি বাঙালি। আমি বাংলা থেকে আমার পরীক্ষার ফল পৃথিবীকে জানাবো। জার্মানি থেকে পুলিশের ভয়ে পালিয়ে আসতে হয় আমাকে, কিন্তু এই দেশে এসে কি পেলাম? পুলিশের তাড়া। কিন্তু তোমার কাছ থেকেও আমি সহানুভূতি আশা করতে পারি না? পারি না একটু মায়া, একটু ভালোবাসা দাবি করতে? আরো আগে থেকে বলি, নইলে ভালো করে বুঝতে পারবে না। আমার একাডেমিক কোয়ালিফিকেশনের কথা শুনলে আশ্চর্য হবে। আমি মেট্রিক পাস। ছোটকাল থেকে আমার সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। একটা সারদ কিনেছিলাম, বাবাই কিনে দিয়েছিলেন। পড়াশোনাতে আমি খুব ভালো ছিলাম, কিন্তু মেট্রিক পাস করবার পর আমি সারদ নিয়ে অতিরিক্ত মেতে উঠি। ফলে আইএসসিতে ফেল করলাম। বাবা খুবই আঘাত পেয়েছিলেন, কিন্তু কিছুই বলেননি আমায়। আমি তখন অন্য ব্যাপার নিয়ে ব্যস্ত। একটা তারে টোকা দিলে একটা সুর বাজে, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়। আমার চিন্তা হলো মিলিয়ে যায় কোথায়। জানতাম এক সেকেন্ডে কতবার থেকে কতবার কাঁপলে তারের শব্দ মানুষ শুনতে পায়, কিন্তু তার বেশি বা কম যদি কাঁপে তাহলে শোনা না গেলেও তো সে কাঁপন বাতাস থেকে যায়। জানবার খুব আগ্রহ হলো। ঠিক এই সময় একটা বই পেয়ে গেলাম আল্ট্রাসনিক সম্বন্ধে। সেটা পড়ে আগ্রহ আরো বাড়লো। আরো কতগুলো কিনলাম। এদিকে বাবা ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন। শেষে যখন পড়াশোনা একেবারে ছেড়ে দিয়ে আল্ট্রাসনিক্সের এক্সপেরিমেন্ট শুরু করলাম, তখন একদিন ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলেন বাবা। আমি বাবার দোষ দিই না, তিনি অনেক সহ্য করেছিলেন। আমি কলকাতায় চলে গেলাম। খেয়ে না খেয়ে 2 বছর সেখানে কাটালাম। কার্ল ব্র্যান্ডেনবার্গ নামে একজন জার্মান বৈজ্ঞানিক তখন কলকাতায় এসেছিলেন ইউনিভার্সিটির আমন্ত্রণে। আমি সোজা তার কাছে গিয়ে বললাম, আপনি বৈজ্ঞানিক? আপনি আমার ব্যাকুলতা বুঝেন? আপনি আমাকে সাহায্য করুন। আমি তাকে ইমপ্রেস করতে পেরেছিলাম। তিনি আমাকে জার্মানিতে নিয়ে গেলেন সাথে করে। সেখানে 15 বছর কাটিয়েছি আমি। 17-18 বছর বয়সে আমি বাংলা ছেড়েছিলাম। এই কুষ্টিয়ায় আমার বাড়ি। ছোট 2 বছরের বোনটিকে খুব মনে পড়তো। ওকে দেখবার জন্য সদূর জার্মানিতে বসে অনেক ছটফট করেছি। কত বিনিদ্র রাত আমার কেটেছে মায়ের জন্যে কেঁদে বুক ভাসিয়ে। যখন দেশে ফিরে এলাম তখন ছুটে এলাম কুষ্টিয়ায়। মা অনেকদিন হলো মারা গেছেন। বাবা যক্ষ্মা হয়ে বিছানা ধরেছেন। ছোট বোনটা কত বড় হয়েছে, সে মেট্রিক পাশ করে তখন মাস্টারি করছে স্কুলে, আর সেই সঙ্গে কলেজেও ভর্তি হয়েছেন। তুমি ঠিকই সন্দেহ করেছো শহীদ। হেকমত আলী সাহেবই আমার বাবা, মহুয়া আমার ছোট বোন। আমি শখ করে তার নাম রেখেছিলাম মহুয়া। আমার নাম মনসুর আলী। আমি নিজের পরিচয় দিলাম না। ঢাকায় গিয়ে আমি আমার গবেষণার জন্য সরকারের সাহায্য চাইলাম। আমার কোনো কোয়ালিফিকেশন নেই, কেউ আমার কথা কানেই তুলল না। অনেক তদবির করলাম, ইউনিভার্সিটিতে চেষ্টা করলাম, কোথাও কিছু হলো না। কয়েকজন ধনী লোকের কাছে গেলাম, তারা হাঁকিয়ে দিল। তখন আমি কপর্দক শূন্য। সেই সময়ে আমি প্রথম ডাকাতি করি। তোমার হয়তো খেয়াল থাকতে পারে, আজ থেকে 3 বছর আগে ব্যাংক থেকে কয়েক হাজার টাকা চুরি গিয়েছিল। কিভাবে চুরি হলো তা অনেক চেষ্টা করেও পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ধরতে পারেনি। সে টাকা আমি চুরি করি, তারপর সে টাকা দিয়ে এখানে প্রতিষ্ঠিত হই। ভেবেছিলাম ধীরে ধীরে ব্যবসায় উন্নতি করে টাকা পয়সা করে নিজের গবেষণা চালিয়ে যাব, কিন্তু তা আর হলো না। অনেক চেষ্টা করেও আমি মহুয়াকে অর্থ সাহায্য করতে পারিনি। বড় একরোখা মেয়ে।
এদিকে চিকিৎসার অভাবে বাবার শরীর একবারে ভেঙে পড়েছে। আমি দেরি করলে হয়তো তিনি আর বাঁচবেন না। তাই আমাকে যত শিগগির সম্ভব টাকা জোগাড় করতে হয়। এক্সপেরিমেন্ট করবার জন্যে মানুষ খুন করতে হয়। আজ আমার সামনে একটা খাটের উপর শুয়ে আছেন আমার বাবা। আর কিছুক্ষণ পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তারপর আমি চলে যাব অনেক দূরে। কোনো দিন বাবার কাছে নিজের পরিচয় দেব না। তার যে ছেলেকে তিনি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন একদিন, সে মরে গেছে। কোনো দিন আর ফিরে আসবে না সে। আমার বুঝি অভিমান নেই, কিন্তু বলিহারি তোমার বুদ্ধিকে। তোমায় এক ফোঁটাও সন্দেহ করতে পারিনি আমি, অথচ তুমি দিনের পর দিন আমার কার্যকলাপ লক্ষ্য করেছো। এখন মনে পড়েছে আমি নিঃসন্দেহে তোমাকে কতগুলো ঠিকানা লিখে দিয়েছি। ওহ, কি বোকা আমি! আমি প্রত্যেক দিন টেলিগ্রাম পেয়েছি আমার লোক মারফত গোয়ালন্দ থেকে। দে আর হিয়ার। আমার সময় শেষ হয়ে এসেছে। যে কদিন তুমি আমাকে তোমার বন্ধুত্ব উপহার দিয়েছিলে তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমায় বন্ধু বলে স্বীকার করেছি বলেই অনাথ চক্রবর্তী আমার হাত থেকে রেহাই পেয়েছেন। আমি বন্ধুত্বের মর্যাদা রেখেছি। তুমি না হয়ে যদি আর কেউ হতো তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে নায়েব এসেছে জানতে পারলে আমি সে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করতে কসুর করতাম না। আমি তোমায় চিরকাল বন্ধু বলেই জানবো। আমার পেছনে অনেক ঘুরেও শেষ পর্যন্ত আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি। বিদায় বন্ধু। আর হয়তো তোমার সাথে দেখা হবে না কোনো দিন। আমার বাজনাও আর শুনতে পাবে না তুমি। আমার ছন্নছাড়া জীবনে বন্ধু একজনই পেয়েছিলাম, তাকেও বাধ্য হয়ে হারাতে হচ্ছে আজ। কুয়াশা। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল শহীদ। দারোগা সাহেব এসে ঢুকলেন ঘরে, বললেন, বেটাকে হাতকড়া পরিয়ে দুজন পুলিশ দিয়ে পাঠিয়ে দিলাম হাজতে। এখন ঘোড়াগাড়ির জন্য লোক পাঠিয়েছিল। গাড়ি এলে হেকমত সাহেবকে বাড়ি পাঠিয়ে দিয়ে তবে আমার ছুটি। আমরাও যাব আপনার সাথে। পথে একজন ভালো ডাক্তারকেও তুলে নিয়ে যেতে হবে। হেকমত আলীর বাসা। রাত প্রায় 11টা। হেকমত আলীকে কিছুক্ষণ হলো নিয়ে এসেছে শহীদরা। তার ঘরে ডাক্তার বসে রয়েছেন। কামাল, শহীদ আর দারোগা সাহেব বৈঠকখানায় বসে আছে। ঘরটায় আসবাবপত্র একেবারেই নেই, শুধু একটা কাঠের খটখটে চারকোনা টেবিল আর তার চারধারে কতগুলো চেয়ার। আপনি চললেন দারোগা সাহেব? শহীদ জিজ্ঞেস করল। না, ডাক্তার যখন বলেছে অবস্থা খারাপ তখন দেখেই যাই কি হয়। সারাদিন ধকল গেছে, আর একটু না হয় সহ্য করি। মোহ এসে দাঁড়ালো। সে একবার বাবার পাশে যাচ্ছে, আবার বৈঠকখানায় এসে দাঁড়াচ্ছে। সে বলল, আপনারা কেউ এখন যাবেন না কিন্তু। পানি চড়িয়ে দিয়েছি, চা খেয়ে তারপর যাবেন। তুমি এত রাতে আবার কষ্ট করতে গেলে কেন মহুয়া? শহীদ বলে, আপনারা কত বিপদ মাথায় নিয়ে কত কষ্ট করে বাবাকে উদ্ধার করে আনলেন, আর আমাকে সামান্য চা করবার কষ্ট সহ্য করতে দেবেন না? মিষ্টি গলায় বলে মহুয়া। এমন সময় একজন বেটে গাট্টাগোট্টা লোক এসে ঢুকলো ঘরে। পরনে কালো স্যুট, মাথায় ফেল্ট হ্যাট, হাতে একটা বর্মা চুরুট। ঘরে ঢুকেই সে বলল, আমার জন্য এক কাপ, মিস মহুয়া। সবাই তার দিকে আশ্চর্য হয়ে তাকালো। সে হঠাৎ মাথার টুপি খুলে মাথাটা সামনে ঝুঁকলো। মুহূর্তে শহীদ, কামাল আর মহুয়া তাকে চিনতে পারল। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, কালকের সেই লোকটা। বসুন মিস্টার জাকারিয়া। শহীদ সাহসে বলল। জাকারিয়াও একটু হেসে একটা চেয়ারে বসে পড়ল। আমি আপনাদের খোঁজে হোটেলে গিয়েছিলাম, আপনার চাকর বলল আপনারা এ বাড়িতে, তাই চলে এলাম। আমার কতগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আপনার কাছ থেকে জেনে না নিলে কিছুতেই শান্তি হচ্ছে না। এমন সময় পাশের ঘর থেকে চিৎকার শোনা গেল, মেরে ফেলো, পায়ে পড়ি, আমায় মেরে ফেলো। চমকে উঠে জাকারিয়া জিজ্ঞেস করলো, কে কে চিৎকার করে? দারোগা সাহেব তার কানে কানে বললেন, হেকমত আলী পাগল হয়ে গেছেন, বোধহয় বাঁচবেন না। কেন, হঠাৎ কী ব্যাপার? দারোগা সাহেব সংক্ষেপে বললেন, ওকে সেদিনকার সব ঘটনা। শহীদ সব শেষ বলল। হেকমত আলী পাগল হওয়ার কথা, দুঃখজনক। চুরিটা টান দেয় জাকারিয়া। তাহলে আসল অপরাধী পালিয়েছে। আপনিও পেলেন না শহীদ সাহেব? আমিও পেলাম না, মুচকে হাসে সে। আচ্ছা মিস্টার জাকারিয়া, আপনি কেন মিছেমিছি আমার পেছনে লেগেছিলেন বলুন তো? আমি রাজবাড়ির সরকারি গোয়েন্দা। এই কেসটার ইনভেস্টিগেশন আমিই করছিলাম।
বাধা দিয়ে শহীদ বলল, সেসব জানি। আপনি বলুন, পৃথিবীতে এত মন্দ লোক থাকতে আমাকে আপনার সন্দেহ হলো কেন? চুরুটে সুদীর্ঘ একটা টান দিয়ে জাকারিয়া বলল, গোয়ালন্দ থেকে একটা বাচ্চার লাশ এলো রাজবাড়িতে, কিন্তু পাহাড়দার পুলিশের একজন চুপি চুপি একটা বাক্স স্টেশনে মাস্টারের ঘরে রেখে এলো। তা আমার দৃষ্টি এড়োয়নি। এরপর দেখলাম হাসপাতালের ডাক্তারের সাথে সে পুলিশ কি গল্প। একবার লাশটা ওজন করে, একবার পাথরটা ওজন করে। খুব সন্দেহ হলো আমার। পরে যখন পুলিশটা হাসপাতাল থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটা শুরু করলো, তখন আমি ডাক্তারের কাছে গিয়ে পুলিশটার পরিচয় জানতে চাইলাম। তিনি সোজা আমাকে খেদিয়ে দিলেন। বললেন যে তিনি চেনেন না পুলিশটাকে, তার সাথে একটা কথাও বলেননি তিনি। আমি বেশি বাড়াবাড়ি করলে পুলিশে ফোন করবেন। অগত্যা আমি স্টেশনে গেলাম। দেখি বাক্সটা নিয়ে আপার ক্লাস ওয়েটিং রুমে ঢুকলো পুলিশটা। কিছুক্ষণ পর দেখি একজন প্রৌঢ় হিন্দু ভদ্রলোক বেরিয়ে এলো ওয়েটিং রুম থেকে। তারপর কুলি ডেকে সেই বাক্সটা গাড়িতে উঠল। আমি চট করে ওয়েটিং রুমের ভেতরটা এক চক্কর দেখে এলাম। কোনো পুলিশের পাত্তা নেই। অতএব সন্দেহ করা হলো। বুঝলাম, হয় এই বেটাই খুনি, নয় খুনির নিযুক্ত কর্মচারী। ডাক্তারের সঙ্গে এদের সমঝোতা আছে। ব্যাস, পিছন ধরে ফেললাম। তারপর কুষ্টিয়ায় এসে সন্দেহ উত্তরোত্তর বেড়েই চলল। প্রমাণের অভাবে ধরতে পারছি না। একদিন হোটেলে হানা দিয়ে পরচুলা, পেইন্ট সব দেখে এলাম। বুঝতে পারছেন না, আমি নিশ্চিত এই বেটা খুনি না হয়ে যায় না। খুব একচোট হাসলো জাকারিয়া। তারপর নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে নিল। মহুয়া চা নিয়ে এলো। চায়ে এক চুমুক দিয়ে কামাল শহীদকে বলল, আমার কিন্তু কতগুলো ব্যাপার খটকা আছে, এখন একটু পরিষ্কার করে দে তো ভাই। তুই জানলি কি করে কুষ্টিয়াতেই কুয়াশা রয়েছে? রফিক সাহেবকে তোর সন্দেহ হলো কি করে? এই বাড়িতে কাল কুয়াশা আসবে কি করে বুঝলি? মহুয়া শুনবার জন্য একটা চেয়ারে বসে পড়ল। শহীদ একটা সিগারেটে ধরালো। দারোগা সাহেবের দিকে প্যাকেট বাড়ালো। তিনি খান না। কামাল একটা তুলে নিল। রাজবাড়িতে সত্যি আমি পাথর ও লাশ ওজন করেছিলাম। ছেলেটির স্বাস্থ্য যেরকম, তাতে তার স্বাভাবিক ওজন কত ছিল তা ডাক্তার আন্দাজ করে বলেছিল। আমি অঙ্ক কষে বের করলাম পাথরটা নিয়ে ভেসে উঠতে লাশের কতখানি ফুলতে হয়েছিল, অর্থাৎ ছেলেটি ভাসবার ক্ষমতা কতখানি হয়েছিল। নদীর কারেন্ট ঘন্টায় কয় মাইল স্টিমার জেনে নিয়েছিলাম। খুব সহজেই বেরিয়ে পড়ল গোয়ালন্দর কতখানি ওজনের লাশ জলে ফেলা হয়েছে। একটু অঙ্ক জানলে তা বের করা যায়। তারপর হাসপাতাল থেকে গোয়ালন্দ স্টিমার ঘাটে ফোন করে জানলাম, সেখান থেকে উত্তরে নদীপথে 20 থেকে 60 মাইলের মধ্যে কেবল একটাই শহর আছে, সেটা কুষ্টিয়া। অতএব সোজা কুষ্টিয়ার টিকিট কাটলাম। আমি হাসপাতাল থেকে স্টেশনে যাবার পথেই ভেবে নিয়েছিলাম খুনি নিশ্চয় নদীর পাড়ে থাকে। তার কারণ সেখান থেকে লাশ নদীতে ভাসানোর সুবিধা। তাছাড়া আমি জানতাম হয় খুনির একটা লঞ্চ আছে, নয় সে আর কারো লঞ্চ ব্যবহার করে। কারণ মানুষ চুরির 3 দিন পর খবরের কাগজে গোয়ালন্দের লাশ প্রাপ্তির খবর বেরোয়, কিন্তু ঢাকা থেকে রাতের বেলা মানুষ চুরি যায়। রাতে স্টিমার নেই। বেলা 2টোর সময় রওনা হয়ে কুষ্টিয়া পৌঁছে বেলা 10টার দিকে। দিনের বেলা লাশ জলে ফেলা সম্ভব না, রাতের বেলা ফেলতে হবে। তারপর ধর 6-7 ঘন্টা মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হলো। লাশ গোয়ালন্দ পৌঁছাতে 1 দিন লাগে। খবরের কাগজে খবর ছাপাতে 1 দিন লাগে, কারণ কাগজে সবসময় 1 দিন আগের ঘটনা বেরোয়, সেদিন ঘটনা বেরোয় না। সুতরাং খেয়াল করে দেখ, দিন অনেক বেশি লেগে যাচ্ছে। তাছাড়া স্টিমারে আনতে অনেক অসুবিধা আছে। অতএব সে একটা লঞ্চে করে এসে মানুষ আর টাকা পয়সা চুরি করে সেই রাতেই রওনা হয়ে যায়। কুষ্টিয়ার দিকে তা স্পষ্টই বোঝা যায়। লঞ্চে ঢাকা থেকে কুষ্টিয়া আসতে 10-12 ঘন্টার বেশি লাগে না। আমি অনেকটা নিশ্চিন্ত ছিলাম কুয়াশাকে আমি খুঁজে বের করতে পারবই। মফস্বল টাউনের শত শত লঞ্চের মালিক থাকতে পারে না। তাই আমি নদীর পাড়ের আদর্শ বিন্দু হোটেলে হিন্দু সেজে উঠলাম। আমি কেবল চাইছিলাম আমাকে যেন কুয়াশা খুঁজে বের করতে না পারে। তাই আমি তোকে নির্দেশ দিয়েছিলাম গফুরকে আমার মতো করে সাজিয়ে এদিক ওদিক ঘুরতে। আমি জানতাম তোরা একটু সাবধান হলেই কুয়াশা স্পাই বুঝতে পারবে না গফুরের ছদ্মবেশ। কারণ ও লোকটা সত্যি বোকা ছিল। আমি ওকে গোয়ালন্দের যে কোনো মুহূর্তে ধরতে পারতাম। তোরাও খুব সুন্দর অভিনয় করছিলি। আমি এদিক দিয়ে নিরাপদ রইলাম। আমাকে কিন্তু বেশি ঘোরাঘুরি করতে হয়নি। রফিকুল ইসলামের সাথে পরিচয় হয়ে গেল বাজনার ব্যাপার নিয়ে। তার একটা লঞ্চ আছে শুনে চমকে উঠলাম।
কেমন সন্দেহ হলো। একদিন নদীর পাড়ে বসে অনেক তত্ত্বালোচনা হচ্ছিল। আমি হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে বললাম, কুয়াশা। তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। আমার যা দেখবার দেখে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে গলায় অত্যন্ত ভাব এনে বললাম, কুয়াশায় আমার চারপাশ ঘন হয়ে আসছে রফিক সাহেব। আমি যেন মৃত্যুর পথধ্বনি শুনতে পাই। যত বয়স বাড়ছে ততই আচ্ছন্ন হয়ে আসছি। বড় ভয় করে মাঝে মাঝে। কুয়াশা ততক্ষণে সামলে নিয়েছে, কিন্তু সেদিন আর বেশি জমল না। আমি হোটেলে ফিরে এসে কুয়াশার চিঠি বের করলাম। তারপর আগের দিন রফিক সাহেব আমাকে কতগুলো ঠিকানা লিখে দিয়েছিল একটা নোট বইতে, সেটা বের করলাম। মিলিয়ে দেখলাম সম্পূর্ণ এক। আগে আমি লক্ষ্যই করিনি রফিক সাহেবের লেখা। তার পরদিন গ্যাস্ট্রিকের ব্যথার অজুহাতে রাতে আর তার বাসায় যাব না বলে দিলাম। রফিক সাহেব এক মনে শরৎ বাজাচ্ছে। তখন আমি চুপি চুপি তার বাসায় ঢুকলাম। আমি বাড়ির সব কিছুই চিনতাম। সোজা দোতলায় উঠে যে অংশটা বন্ধ ছিল তার তলায় এক গোছা চাবি ট্রাই করা শুরু করলাম। একটা চাবি লেগে গেল ভাগ্যক্রমে। আমার কোনো সন্দেহ নেই তখন রফিকুল ইসলামই কুয়াশা। কিন্তু প্রমাণ কই? কোনো প্রমাণ ছিল না আমার হাতে। যে সব যন্ত্রপাতি সেই ঘরে ছিল তাতে কিছুই প্রমাণ করা যায় না। একটা দ্যারেজের মধ্যে অনেকগুলো টেলিগ্রাম পেলাম। সবগুলোতে লেখা দেয়া হেয়ার। সবকটা গোয়ালন্দ থেকে করা। দ্যারেজের মধ্যে ডায়েরি পেলাম একটা। হাতে যেন স্বর্গ পেলাম। ওটা থেকেই জানতে পারি কুয়াশার পরবর্তী শিকার কে। আর দিনক্ষণ বুঝতে পারি গতকাল সন্ধ্যায়। টেলিগ্রামটা কিছুক্ষণের জন্য ফেলে গেছিল রফিকুল ইসলাম আমার ঘরের টেবিলের উপর। আমি চুরি করে সেটা পড়লাম। তাতে লেখা, দেয়ার লস্ট। আমার কাছে পরিষ্কার হয়ে গেল কুয়াশার লোক গফুর আর তোর ওপর কড়া নজর রেখেছিল। সে গফুরের ছদ্মবেশে ধরতে না পেরে মনে করছিল আমি আর তুই গোয়ালন্দে আছি। বেচারা চোখে ফাঁকি দিয়ে যখন তোরা চলে এলি তখন সে মনিবের কাছে টেলিগ্রাম করলো, দেয়ার লস্ট। আমি বুঝলাম নিশ্চয়ই কুয়াশা চিন্তিত হয়ে পড়ে গেছে। সে শহীদ খানকে ভয় করতে দস্তুর মতো। সে যত তাড়াতাড়ি কাজ সারা যায় তারই চেষ্টা করবে। আর তাই হয়েছিল, দেখতে পেয়েছিস। শহীদ থামল। দীর্ঘক্ষণ একটানা কথা বলে সে হাঁপিয়ে গেছে। কামাল শহীদের দিকে ফিরে বলল, কিন্তু আজ আমরা যখন কুয়াশাকে নিরস্ত্র অবস্থায় পেলাম তখন আমাদের হাত তুলে দাঁড়াতে বলল কে? ও নিজেই বলেছিল। কিন্তু শব্দটা তো আমাদের পিছন থেকে এলো। শহীদ হেসে বলল, ওটা ভেন্ট্রিলোকুইজম। আমিও প্রথমে বুঝতে পারিনি। আমরা ওর ভেন্ট্রিলোকুইজম এর মায়াজালে পড়লাম বলেই তো পালাতে পারলো। অমন ধোঁকা দিয়ে ভেন্ট্রিলোকুইজম যে জানে সেই ইচ্ছে করলে কাছ থেকে এমন করে কথা বলতে পারে। মনে হবে যেন বহু দূর থেকে কেউ বলছে। আবার দূর থেকে বললেও মনে হবে একদম কানের পাশ থেকে বলছে। বড় অদ্ভুত জিনিস তো। জাকারিয়া চলে গেল বিদায় নিয়ে। রাত 2টো বেজে গেছে। জানেন শহীদ ভাই, আমার একজন বড় ভাই ছিলেন। মহুয়া বলল, তাই নাকি? কোথায় তিনি? আমি তার কথা আর কোনোদিনও শুনিনি। বাবা কখনো বলেনি। বোধ করি তার ওপর বাবার খুব রাগ ছিল। আপনি যেদিন আমাদের বাসায় প্রথম এলেন কি কি সব ভৌতিক খবর নিয়ে সেদিন বাবা প্রথম বললেন তার কথা। আপনার চেহারায় কোথায় বলে তার সাথে খুব মিল আছে। তিনি যদি এখনো বেঁচে থাকেন তাহলে নাকি আপনারই মতো লম্বা চওড়া হয়েছেন। তার সাথে আমার চেহারার কি মিল আছে জানি না, কিন্তু মনের মিল খুবই আছে। আপনি চেনেন আমার দাদাকে? হ্যাঁ চিনি। তার নাম মনসুর আলী, ওরফে রফিকুল ইসলাম, ওরফে কুয়াশা। বিস্মিত মহুয়ার মুখ থেকে কেবল বেরোলো, কি বললেন? কুয়াশা? অবাক চোখে চেয়ে রইল শহীদের মুখের পানে। শহীদ কুয়াশার চিঠিটা মহুয়ার হাতে তুলে দিল। চিঠিটা পড়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মহুয়ার চোখ থেকে। দাদা বললেই পারত, পরিচয় দিলেই পারত। মহুয়ার চোখের জল আর বাধা মানে না। বড় সুন্দর লাগছে ওকে। শহীদ চেয়ে দেখে। এত শক্ত মেয়েটার চোখের জল কেমন যেন লাগে। কামাল কারো চোখের জল সহ্য করতে পারে না। তারও চোখের জল টলমল করতে লাগলো। দারোগা সাহেব খুঁটির মতো বসে আছেন শক্ত হয়ে। তার কোনো পরিবর্তন নেই। হঠাৎ একজন লোক বাইরে থেকে ছুটে এসে দারোগা সাহেবের পায়ে পড়ল। সবাই চমকে তার দিকে ফিরে তাকালো। একজন পুলিশ, মাথায় তার ব্যান্ডেজ বাঁধা। হুজুর, ডাকু ভাগ গিয়া, ঠান্ডা মিয়া খুন হো গিয়া, हॉस्पिटल में है, मेरा ये हालात नौकरी तो नहीं जाएगी হুজুর, আপ বাঁচিয়ে হুজুর। তার কাছ থেকে যে বিবরণ পাওয়া গেল তা সংক্ষেপে হচ্ছে,
সে আর ঠান্ডা মিয়া হাতকড়া পরানো লোকটাকে নিয়ে নদীর পাড় ধারে থানার দিকে যাচ্ছিল। হঠাৎ একজন কালো কাপড় পরা ভীষণাকৃতি মানুষ পিছন থেকে ঠান্ডা মিয়ার মাথায় ডান্ডা মারে। ঠান্ডা মিয়া মাটিতে পড়ে যায়। তখন সে রুখে দাঁড়ায়, কিন্তু সে লোক তাকেও প্রহার করে। শেষ পর্যন্ত সে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন একটা নৌকায় বন্দি লোকটাকে উঠিয়ে নিয়ে সেই দেও চলে যায়। সে আরও লোকের সাহায্যে ঠান্ডা মিয়াকে হসপিটালে নিয়ে যায়। ঠান্ডা মিয়া সেখানেই মারা যায়। অনেক খুঁজে সে এখানে এসেছে সব খবর বড় সাহেবকে জানাতে। কামাল বলল, উহ, কি সাংঘাতিক! পাশের ঘর থেকে আওয়াজ এলো, মেরে ফেলো। গলাটা অনেক ক্ষীণ হয়ে এসেছে। মহুয়া ছুটে গেল সে ঘরে। ডাক্তার বেরিয়ে এলেন ঘর থেকে। শহীদ কামাল তার দিকে এগিয়ে গেল। তিনি গম্ভীরভাবে বললেন, ডেড। দারোগা সাহেব চলে গেলেন ডাক্তারের সাথে। মৃতদেহ আগলে বসে রইল শহীদ, কামাল আর মহুয়া। অঝরে কাঁদছে মহুয়া। আপন বলতে আমার আর কেউ রইল না শহীদ ভাই। শহীদ কোনো ভাষা পায় না সান্ত্বনা দেবার। ধীরে ধীরে মহুয়ার মাথায় হাত বুলিয়ে দেয় সে। আপনারা এতক্ষণ শুনছিলেন রহস্যেরা কুয়াশা সিরিজ ভলিউম 1 থেকে কুয়াশার প্রথম গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো রহস্য গল্প আনার ট্রাই করব। আপনারা আমাকে কমেন্টে রেকমেন্ড করবেন, আমি ওইগুলো দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।